হ্যাঁ সুইট ডার্লিং, কাম অন। তন্ময় নেই তাতে কি বেবি, আমি তো আছি, লেটস এনজয়। লোকটার বিশাল থাবা এগিয়ে এলো মিশুর দিকে। ভয়ঙ্কর দুটো চোখ এমনভাবে তাকিয়ে আছে যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে চোখ দুটো। মিশুর গলা শুকিয়ে কাঠ, বুকের ভেতর ধ্রিম ধ্রিম করে হাতুড়ি পিটতে লাগলো। নিজের ভুলেই নিজে ফেঁসে গেছে। লোকটা বিদঘুটে হাসি হাসতে হাসতে এগিয়ে এলো কাছে। মিশু ভয়ে চোখ বন্ধ করে ফেলল। লোকটা মিশুর মাথার পিছন দিকে এক হাত দিয়ে শক্ত করে মাথাটা ধরে কাছে টেনে নিল। মিশুর খুব চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। বাকশক্তি বন্ধ হয়ে গেছে বোধ হয়। লোকটা মিশুকে দুহাতে ঝাপটে ধরে বিছানার উপর ঝাঁপিয়ে পড়ল। শয়তানটার বিশাল দেহের নিচে পড়ে মিশুর ছোট্ট শরীরটা কেবলই একটু মুক্তির জন্য হাঁসফাঁস করছে, আর মনে মনে প্রার্থনা করছে, হে আল্লাহ, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো মাবুদ। মিশু গায়ের সমস্ত জোর দিয়ে লোকটাকে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। ক্রমশই ওর দম বন্ধ হয়ে আসছে। লোকটা শরীরের এখানে সেখানে হাত দিচ্ছে, আর কি বিশ্রী সেই আঁচড়। মিশু শুধু মনে হচ্ছে আগামীকাল পত্রিকায় বুঝিয়ে ওর প্রাণহীন নিথর দেহের একটা ছবি বের হবে। আচ্ছা, আব্বু খুব কষ্ট পাবে না ছবিটা দেখে? আব্বুর কত স্বপ্ন ওকে নিয়ে, সবেই একটা রাতের মাত্র 1 ঘন্টার ব্যবধান ভেঙে চুরমার হয়ে যাবে। মিশু সুইসাইড করলে বাবার স্বপ্ন পূরণ করবে কে? বাবার কথা মনে হতেই একটা অন্যরকম মনোবল পেয়ে গেল সে। গায়ের জোরে দাঁত বসিয়ে একটা কামড় দিল হিংস্র লোকটার কাঁধের উপর। কামড়ের চোটে একটু সরে যেতেই উঠে দাঁড়ালো মিশু, কিন্তু পালাতে পারল না। লোকটা আবারও লম্বা হাতটা বাড়িয়ে ধরে ফেলল ওকে। এক হাতে মিশুর গলাটা টিপে ধরে কাছে টেনে নিল। এই মুহূর্তে আর কিছুই ভাবতে পারছে না মেয়েটা। এখানে কেউ ওকে বাঁচাতে আসবে না, নিজেকেই বাঁচার আপ্রাণ চেষ্টা করতে হবে। মনোবল হারালে চলবে না। মিশু ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। ওর চোখে আগুন ঝরতে লাগলো। গাল মুখ শক্ত হয়ে উঠল নিমিষেই। লোকটা ওর গলা টিপে ধরে আছে। মিশু ওর সামনে দাঁড়িয়ে ডান পা তুলে সোজা লোকটার পুরুষাঙ্গ বরাবর একটা লাথি দিয়ে বসলো। জায়গা মতো আক্রমণ করেছে একেবারে। শয়তান লোকটা ওখানে 2 হাতে চেপে ধরে মেঝেতে বসে পড়ল। মুখটা বিকৃত হয়ে গেছে, এক ধরনের গোঙানি শব্দ বের হচ্ছে মুখ দিয়ে। মিশুর ইচ্ছে করল শুয়োরটাকে পারলে খুন করে ফেলতে, কিন্তু রিস্ক নেওয়া যাবে না। খুন করার সাধ্য ওর নেই। এখন দ্রুত পালিয়ে যেতে হবে এখান থেকে। দ্রুত একটা সেকেন্ডও দেরি করলে চলবে না। মিশু একটু এগিয়ে এসে হাতের কনুই দিয়ে গায়ে জোরে মারল লোকটার মাথার উপর। পশুটার আর ওঠার শক্তি নেই। মিশু বড় আঘাত দিয়ে ফেলেছে মগজ বরাবর। দরজা একটানে খুলে কোনো দিকে না তাকিয়ে ছুটতে শুরু করলো মেয়েটা। যত দ্রুত পারে ওকে পালাতে হবে। এই বাড়ির বাইরে গেলে অনেকটাই বিপদ মুক্ত সে। শুধু মনে হচ্ছে পায়ে একটুও জোর নেই। স্বপ্নে দৌড়ালে যেমন রাস্তা একটুও এগোয় না, এখনও সেরকম মনে হচ্ছে। তবুও বারবার আব্বুর স্বপ্নের কথা ভেবে মনের শক্তি বাড়িয়ে নিতে লাগলো। সিঁড়ি দিয়ে ছুটে 7 তলা থেকে নিচে নেমেও কোথাও একদণ্ড দাঁড়ালো না, ছুটতেই থাকলো। কোন দিকে ছুটে কোথায় যাচ্ছে তা সে জানে না। শুধু একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। পায়ে যেন এতটুকুও জোর নেই, কেবল মনের জোরেই ছুটে চলেছে মেয়েটা। মেঘালয় ওর বন্ধুরা সহ দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। এদিকে সিএনজি আসে না। সিএনজির জন্য মেইন রোডে যেতে হবে। এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে বন্ধু পূর্বর জন্য। এমন সময় দেখতে পেল একটা মেয়ে খুব জোরে ছুটতে ছুটতে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ে জোরে জোরে হাঁফাতে লাগলো। মেয়েটি কয়েকবার জোরে শ্বাস নিতে নিতেই অজ্ঞান হয়ে রাস্তার উপর ধপ করে পড়ে গেল। চোখের সামনে এমন ঘটনা দেখে চোখ ছানাবড়া হয়ে গেল ওদের সবার। মেয়েটির দৌড়ের গতি দেখে মনে হচ্ছিল সে কোনো ভয়াবহ বিপদ থেকে মুক্তির জন্য ছুটছে। চোখে মুখেও সাংঘাতিক ভয়ের চিহ্ন স্পষ্ট। মেয়েটি রাস্তার উপর পড়ে গিয়ে আরেকটু নড়াচড়াও করছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই ছুটে মেয়েটির কাছে এসে দাঁড়ালো। সকলে উপর হয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলো সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যে পা দেয়া মেয়েটির দিকে। চেহারায় লাবণ্য আর মায়া যতটা আছে তার চেয়ে দুরন্তপনাই বোধ হয় বেশি। দেখেই মনে হচ্ছে ঝর্ণার মতো উচ্ছল একটি মেয়ে। ওরা সবাই একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মেঘালয় ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েকবার ছিটা দিল মেয়েটির মুখে। কয়েকবার চোখ পিটপিট করেই চোখ মেলে তাকালো মেয়েটি। মুখের উপর এতগুলো ছেলের মুখ দেখে ভয়ে কুঁকড়ে গেল একেবারে।
গলায় একটুও জোর নেই, তবুও চিৎকার করার বৃথা চেষ্টা করতে যাবে এমন সময় দেখলো দুটো মেয়ের মুখও দেখা যাচ্ছে। একটি মেয়ে খুবই সুন্দরী দেখতে। ওর মাধুর্য ভরা মুখটা দেখে ভয়টা কেটে গেল একটু। জোরে জোরে শ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে ফেলল। সায়ান বলল, এই মেয়ে, এইভাবে ছুটছ কেন? কি হয়েছে? মেয়েটি চোখ মেলে তাকালো সায়ানের দিকে। চোখে মুখে ভয় স্পষ্ট। জোরে শ্বাস নিতে নিতে ঢোক গিলল। কথা বলার মতো শক্তিও পাচ্ছে না। সবাই ফ্যালফ্যাল করে চেয়ে আছে ওর দিকে। প্রত্যেকের চোখে প্রশ্ন, কি হয়েছে? মেঘালয় মেয়েটির পাশে বসে কানের কাছে কিছু বলতে যেতেই মেয়েটি ভয় কেঁপে উঠল। মেঘালয় বুঝতে পেরেছে সে খুব ভয় পেয়ে এভাবে ছুটছে, তাই ভয় কাটানোর জন্য বলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। কি হয়েছে আমাদের বলো। মেয়েটি তাকালো মেঘালয়ের চোখের দিকে। চোখাচোখি হতেই বুকের ভেতরটা কেমন করে উঠল। হেডলাইটের আলোয় ছেলেটার চোখ দুটো কত পবিত্র দেখাচ্ছে। এত পবিত্র চাহনি কোনোদিন দেখেনিও। কত বিশুদ্ধভাবে চেয়ে আছে, সহানুভূতিতে পরিপূর্ণ সে দৃষ্টি। অথচ একটু আগে যে জানোয়ারগুলোর হাতে পড়েছিল ওদের মিশু, আরেকবার কেঁপে উঠল ভয়ে। মেঘালয় ইশারায় ওর বান্ধবী রোদকে বোঝালো মেয়েটিকে ধরার জন্য। রোদ মিশুকে দু হাতে ধরে টেনে তুলে দাঁড় করিয়ে দিতেই রাস্তার উপর রক্তের দাগ চোখে পড়ল ওদের। সবাই অবাক হয়ে তাকালো মেয়েটির পায়ের দিকে। হয়তো কোথাও কেটে গেছে। পায়জামা বেয়ে রক্তের স্রোত নেমেছে। ওরা কৌতূহলী চোখে তাকালো মেয়েটির দিকে, যেন জানতে চাইছে কি হয়েছে, কোথায় কেটে গেছে। মিশু চোখ বন্ধ করে ফেলল। এমন পরিস্থিতিতে কখনো পড়তে হবে ভাবেনি। এতগুলো ছেলে মেয়ের সামনে কিভাবে বলবে কথাটা। ওর পিরিয়ড চলছে। 7 তলা থেকে ছুটে নিচে নেমে আবার 1 কিলোমিটারের মতো দৌড়ে আসার পর শরীরের অবস্থা মারাত্মক খারাপ। খুবই ব্লাড আসছে। একটা প্যাড আর কতক্ষণ কুলোয়, কিন্তু এটা কিভাবে বলবে ওদের। ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে ফেললো ও। রোদ ওকে জড়িয়ে ধরে বুঝতে পারলো মেয়েটি কাঁপছে। ও মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, কার ব্যাগে চাদর আছে? সায়ান ব্যাগ থেকে চাদর বের করে দিল। মেঘালয় ওটা মেয়েটির গায়ের উপর পেঁচিয়ে দিয়ে মেয়েটিকে ধরে রাস্তার ধারে এনে বসালো। সে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছে না, কাঁপছে রীতিমতো। মেঘালয় বলল, সায়ান, আমার ব্যাগে স্যালাইন আছে, একটু পানিতে গলিয়ে ওকে খেতে দে। সায়ান কথা মতো স্যালাইন বের করলো। আর মেঘালয় মিশুর সামনে বসে ওর চোখে চোখ রেখে বলল, আমার চোখের দিকে তাকাও তো, পলক ফেলবে না। মিশু তাকালো ওর চোখের দিকে। আশ্চর্যের ব্যাপার, ওর চোখের দিকে তাকাতে একটুও ভয় লাগছে না। মেঘালয় চেষ্টা করছে ওকে একটু হিপনোটাইজড করতে। যেহেতু মেয়েটি বাকরুদ্ধ হয়ে গেছে, এখন সম্মোহন করার চেষ্টা করে যদি একটু কথা বের করা যায়। এর আগে মাত্র একবার একজনকে সম্মোহিত করেছিল মেঘ, কতটা কার্যকর হবে জানেনি। মেঘালয় একদম মিশুর মুখের সামনে এগিয়ে এসে বলল, আমার চোখ বরাবর তাকিয়ে থাকো। মিশু কিছুই বুঝতে পারছে না, কোথায় আছে, কি করছে, কি হচ্ছে। ওর সাথে সব কিছু যেমন দুঃস্বপ্নের মতো লাগছে। তবুও মেঘালয়ের চোখের দিকে চেয়ে রইল অপলকভাবে। মেঘালয় ওর চোখের দিকে একটানা অনেকক্ষণ চেয়ে রইল। ওর বন্ধুরা সবাই চারিদিকে ঘিরে ধরে দেখছে ওর কাণ্ড। মেঘালয় একটা আঙ্গুল এগিয়ে এনে মিশুর কপাল বরাবর ধরে কী সব যেন বলল। কেউই কিছু বুঝতে পারছে না। মেঘালয় হুট করেই কী যেন করল। মেয়েটি একেবারে রোবটের মতন হয়ে গেল। চোখে অসম্ভব ঘোর, কোনো নড়াচড়া করছে না, এমনকি কাঁপুনিও বন্ধ হয়ে গেছে। মেঘালয় জিজ্ঞেস করল, কি তুমি? মেয়েটি একদম পাথরের মতো স্তব্ধ, কিন্তু ঠোঁট দুটো অদ্ভুতভাবে নড়ে উঠল। আমি মিশু। সবাই রীতিমতো অবাক। মেঘালয়ের তাহলে হিপনোটাইজ কাজে লেগে গেছে। ওরা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। মেঘালয় আবারও জিজ্ঞেস করল, বাসা কোথায়? রংপুর। এইভাবে ছুটছিলে কেন? মেয়েটি যেন রিমোট কন্ট্রোল পুতুল হয়ে গেছে। মেঘালয় যা জিজ্ঞেস করছে একদম শুধু সেটারই উত্তর দিচ্ছে। মেঘালয় আবারও জিজ্ঞেস করল, কি হয়েছিল তোমার সাথে? আমাকে মেরে ফেলতে চাইছিল। মেয়ে তিনজন শিউরে উঠল কথাটা শুনে। মেঘালয় জিজ্ঞেস করল, কারা মারতে চাইছিল? একটা খারাপ লোক। তুমি এখানে কোথায় থাকো? আমি রংপুরে থাকি, এখানে কেন এসেছিলে? আমার বয়ফ্রেন্ডের কাছে। তোমার বয়ফ্রেন্ড কোথায়? আমাকে ছেড়ে চলে গেছে। মেঘালয় ওর বন্ধুদের দিকে তাকিয়ে বলল, আপাতত আর কিছু জানার নেই। এখন ওর কাছে ওর বাবার নাম্বার নিয়ে তাকে ফোন দিয়ে কথা বলে জানাতে হবে ব্যাপারটা। সবাই মাথা ঝাঁকিয়ে বলল, সেটাই কর।
দুপুর বলল। এখন এখানেই কি আমরা পড়ে থাকবো? আমাদের ট্রেন মিস হয়ে যাবে না? আরাফ রেগে কটমট করে তাকালো দুপুরের দিকে। দুপুর মুখটা কাচুমাচু করে বিড়বিড় করে বলল। জানতাম কিছু একটা ঘটবে, জানতাম আমাদের যাওয়া হবে না। আমি যখনই কোনো কিছু নিয়ে বেশি লাফালাফি করি, লাস্ট অব্দি সেখানে আর যাওয়া হয় না আমার। আজকেও যাওয়া হবে না, আমি শিওর। সায়ান রেগে বলল। আরাফ, ওর গালে একটা বসাতো, মানুষ হবে না ও জীবনে। দুপুর মুখটা বাঁকা করলো। মেঘালয় আবারও মিশুর চোখে চোখ রেখে বলল। তোমার বাবার নাম্বার বলতে পারবা? মিশু মাথা দুদিকে নাড়ল। এই মুহূর্তে হয়তো মনে করতে পারছে না। মেঘালয় জিজ্ঞেস করলো। তোমার গায়ে কোথাও কেটে গেছে? না, ব্লাড? অনেকক্ষণ ছুটেছি, পিরিয়ডের রক্ত। মেঘালয় মাথাটা নিচু করে ফেলল। সায়ান ও আরাফ অন্যদিকে তাকালো। মেঘালয় রোদের দিকে তাকিয়ে বলল। রোদ প্যাড আছে? বলল। আছে, কিন্তু এখানে ওয়াশরুম কোথায় পাবো? সেটা ব্যবস্থা করা যাবে। এখন ওর হিপনোটাইজ কাটাতে হবে। কথাটা বলেই কষে থাপ্পড় লাগালো মিশুর গালে। মিশু মাথাটা ঝাড়া দিয়ে কেঁপে উঠল আবারও। ভয়েই কুকড়ে গিয়ে মেঘালয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে ঝাপটে ধরল মেঘালয়কে। মেঘালয় এক হাতে মিশুকে শক্ত করে ধরে আরেক হাতে বোতলটা নিয়ে মিশুর মুখে ধরে বলল। স্যালাইন খেয়ে নাও। মিশু তবুও কিছু বলল না, কাঁপতে লাগলো। মেঘালয় ওর মুখে বোতলটা ধরে একটু স্যালাইন খাইয়ে দিল ওকে। তারপর দু হাতে জড়িয়ে ধরে রইল বুকে। চাদরটা গায়ে ভালো মতো পেঁচিয়ে দিয়ে বলল। শীত করছে? মিশু দুদিকে মাথা নাড়ল। মেঘালয় আর এই অচেনা মানুষগুলোর ওর প্রতি এমন সহানুভূতি দেখে ওর অবাক লাগছে। এত ভালো মানুষও দুনিয়ায় আছে, কিন্তু এতক্ষণ কি হয়েছিল ওর? মিশু চোখ পিটপিট করতে লাগলো। একটু আগে ওর কিছু একটা হয়েছিল, কিন্তু কি হয়েছিল বুঝতে পারছে না সেটা। এমন সময় পূর্বকে দেখা গেল। ও দুলতে দুলতে এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো। হোয়াট হ্যাপেন্ড? রোদ গিয়ে ওকে ধীরে ধীরে সবটা খুলে বলল। মেঘালয় উঠে দাঁড়িয়ে মিশুকে ধরেই জিজ্ঞেস করলো। হাঁটতে পারবে কিছু দূর? মিশু মাথাটা আস্তে করে নাড়ালো। উত্তর হ্যাঁ নাকি না বোঝা গেল না। মেঘালয় সবার দিকে একবার তাকিয়ে বলল। এখানে তো রিক্সা পাওয়া যাবে না, আমরা তাহলে রাস্তার দিকে এগোই। সবাই মাথা ঝাঁকিয়ে বলল। চল। মেঘালয় মিশুর প্রতি এক অন্যরকম সহানুভূতি অনুভব করছে। কত বাচ্চা একটা মেয়ে, ভয়াবহ বিপদের হাত থেকে বেঁচে গেছে। ও মিশুর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। তোমার তো হাঁটারও শক্তি নেই দেখছে, আমি কোলে নিলে কি সমস্যা হবে? মিশু চমকে উঠল। যদিও এই মুহূর্তে ওর বিস্মিত হবার মতো অবস্থা নেই, তবুও এতটুকু বোধ আছে যে ওর পায়জামা আর পায়ে রক্তের ঢাল নেমেছে। এই অবস্থায়ই ছেলেটা ওকে কোলে তুলতে চাইছে। এত সুন্দর একটা মানুষ সত্যিই কি দুনিয়াতে আছে, নাকি আল্লাহ ওর জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন? সত্যিই হয়তো ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। মিশু এসব ভাবছে, আর এই সম্পূর্ণ অচেনা ছেলেটা ওকে কোলে নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। ওর বন্ধুরাও পাশে হাঁটছে ওদের সাথে। মেইন রোডে পৌঁছে মেঘালয় একটা সিএনজিতে মিশুকে বসিয়ে দিয়ে রোদকে বলল। চেঞ্জ করে দে ওকে। তারপর ড্রাইভারকে বলল। মামা, আপনি একটু বাইরে আসেন তো। ড্রাইভার অবাক হয়ে বাইরে বের হয়ে আসলো। মেঘালয় ওকে সিটে বসানোর সময়েও মিশু অবাক হয়ে তাকিয়েছিল ওর মুখের দিকে। আর মনে মনে ভাবছিল সত্যিই কোনো ফেরেশতা হবে। আজীবন প্রত্যেকটা মেয়ে পিরিয়ডের সময় ছেলেদের থেকে লাঞ্ছিত হয়েছে, হাসির পাত্র হয়েছে। অথচ এরা কত সুন্দর। আর কিছু ভাবার মতো সক্ষমতা এখন মিশুর নেই। মেঘালয়া ওর বন্ধুরা রাস্তার দাঁড়িয়ে কথা বলছে। ওরা কয়েকজন বন্ধু বান্ধবী মিলে একসাথে পঞ্চগড় যাচ্ছে এক বান্ধবীর বিয়ের দাওয়াতে। অবনীর বিয়ে। অবনী ওদেরই দলের একজন ছিল। ওর বাসা পঞ্চগড়ে, আর ঢাকায় থেকে পড়াশোনা করত। সবাই মিলে ওর বিয়েতে যাওয়ার জন্য বেরিয়েছে। পূর্বর বাসার আগেই একটা গলিতে ওর জন্য অপেক্ষা করছিল। তখনই মিশুকে দেখতে পাই ওরা। রোদ সিএনজি থেকে ডাকলো ওদের। মিশু নিজেকে খুবই অসহায় লাগছে, কেননা ওর কেবল মস্তিষ্কটাই সচল আছে, যেটা সব কিছু ভাবতে পারছে। তাছাড়া আপাতত আর কিছুই করতে পারছে না ও। মেঘালয় এসে সিএনজিতে মিশুর পাশে বসে ওর মাথাটা কাঁধে নিল। মিশুর পিঠের পিছন দিক দিয়ে একটা হাত দিয়ে এক হাতে শক্ত করে ধরল ওকে। তারপর ডান হাতে রুটি গরম চায়ে চুবিয়ে ওর মুখে তুলে দিল। একটু নরম খাবার পেয়ে আস্তে করে গিলতে চেষ্টা করলো মিশু। মেঘালয় এক হাতে মিশুকে ধরে আছে, আর এক হাতে রুটি চায়ে চুবিয়ে খাওয়াচ্ছে। সায়ান চায়ের কাপ হাতে সিএনজির কাছে দাঁড়িয়ে আছে। মেঘালয় পারত রোদ কিংবা মণিকে বলতে যেন মিশুকে খাইয়ে দেয়, কিন্তু মেয়েদেরকে বলে কতটা লাভ হবে জানা নেই।
তাছাড়া মেঘালয় নিজ দায়িত্বে যতটুকু সেবা করবে অন্য কেউ সেটা করবে না, সেজন্যই ও অন্য কারো উপর ভরসা করতে পারেনি। অনেকক্ষণ সময় নিয়ে একটা রুটির অর্ধেকটা খাইয়ে দিল মিশুকে। তারপর স্যালাইন মেশানো পানি আর সাথে দুটো জ্বর ও ব্যথার ট্যাবলেট খাইয়ে মিশুর মাথাটা নিজের বুকের উপর নিয়ে বলল, এবার ঘুমাও, এরপর দেখবি আর কোনো বিপদ নেই। মিশু কিছু বলতে পারল না। মেঘালয়ের বুকের উষ্ণ স্পর্শে ও সত্যি একবার চোখ বোঝার চেষ্টা করলো। আরেকটা সিএনজি নিয়ে সবাই দুটোতে উঠে পড়লো স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। মেঘালয় ঠিক করে ফেলল যেহেতু মেয়েটির বাসা রংপুরে আর ওরাও সেদিকেই যাচ্ছে, কাজেই এখন ওকে জাগানোর কোনো প্রয়োজন নেই। ও কিছুক্ষণ ঘুমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করুক, তারপর না হয় ওর বাবার নাম্বার নিয়ে ফোন দেয়া যাবে। মিশুর চুলে দুবার হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে গেল মেয়েটা। বন্ধুরা মেঘালয়কে নিয়ে খুব গর্ববোধ করে। এরকম ফেরেস্তার মতন মানুষ সত্যিই আজ দুর্লভ। মেঘালয়ের মানবতা আর নিঃস্বার্থ সেবা, সহানুভূতি, মানুষের প্রতি ভালোবাসা আর মমত্ব সত্যিই মুগ্ধ করে সবাইকে। মিশু ঘুমে ডলে পড়েছে মেঘালয়ের বুকে। মেঘালয় চেপে ধরে রইল ওকে, চাদরটা ভালোভাবে টেনে দিল গায়ে। এদিকে 10টা পেরিয়েছে, ট্রেন 10:30টায়। শেষ অবধি ট্রেন পাবে কিনা সেটাই এখন ভাববার বিষয়। পূর্ণিমার চাঁদ আকাশে অপার্থিব এবং অদ্ভুত সুন্দর। চাঁদের আলোয় চিকচিক করছে সব কিছু। গাছের পাতায় আলো লেগে চিকমিক করে উঠছে। ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে। ট্রেনের ঝাঁকুনি অনুভব করছে মিশু। থেকে থেকে দুলে দুলে উঠছে আর ঝিকঝিক শব্দ কানে আসছে। মাঝে মাঝে কিছু তরুণ তরুণীর হাসির শব্দ ট্রেনের ঝিকঝিক শব্দকেও হার মানাচ্ছে। মিশু কারো শরীরের উষ্ণতা মাপতে পারছে। মনে হচ্ছে কেউ বুকের বাঁ পাশে ঠিক বাহুর কাছাকাছি পরম যত্নে জড়িয়ে রেখেছে ওকে। তার পেশিবহুল বাহুর উপস্থিতি টের পাচ্ছে নিজের বাহুর উপর। সে আলগোছে মেয়েটির বাহু ধরে রেখেছে। মাঝে মাঝে ট্রেনের ঝাঁকুনিতে শক্ত করে চেপে ধরছে। ভ্রম লেগে যাচ্ছে মিশুর। সেই শয়তানটা নয় তো, শুয়োরটা ট্রেনে করে কোথায় নিয়ে যাচ্ছে। চিৎকার করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো মিশু। চোখ মিলে দেখলো পরিস্থিতি অন্যরকম। একটা দারুণ হ্যান্ডসাম মতন ছেলের বুকের বাঁ পাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছিল সে। সেই ছেলেটি ওকে আলগোছে ধরেছিল বুকের সাথে। সামনের সিটে পাশের সিটে কয়েকটা যুবক যুবতীর কৌতূহলী চোখ দেখে বিস্মিত হয়ে গেল। এরা আবার কারা? এদের সাথে আমি কোথায় চলেছি? আর এই ছেলেটিই বা কেন এভাবে আমায় বুকে জড়িয়ে রেখেছিল? সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে। ঘোর ঘোর লেগে যাচ্ছে রীতিমতো। মিশু মনে করার চেষ্টা করলো। আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে সব কিছু। পালানোর জন্য প্রাণপণে ছুটছিল সে। হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়ানো মাত্রই আর কিছু বলতে পারে না। খুব সম্ভবত সেন্সলেস হয়ে পড়েছিল। তারপর কি যেন হয়ে গেল বুঝতে পারেনি সে। কয়েকটা কৌতূহলী মুখ উপর হয়ে তাকে দেখছিল। হ্যাঁ, এই তো সেই কৌতূহলী মুখগুলো। এখন যারা পাশে বসে আছে তাদেরকেই তো দেখছিল। এবার বেশ মনে পড়েছে মিশু ভেবেছিল আল্লাহ কোনো ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন ওর জন্য। এই পাশে বসে থাকা হ্যান্ডসাম ছেলেটাকে কোলে নিয়ে হাঁটলো। তারপর সিএনজিতে বসে রুটি আর ওষুধ খাইয়ে দিল। এরপর ছেলেটি বুকে জড়িয়ে নিয়ে বলেছিল ঘুমিয়ে পড়তে। ঘুমালে নাকি আর বিপদে থাকবে না। সত্যিই তো। তারপর মিশু ঘুমিয়ে পড়েছিল আর এখন অদ্ভুতভাবে বিপদ কেটে গেছে। কিন্তু ওরা কারা আর ট্রেনে উঠলো কিভাবে? মিশুকে এমন উৎসুক চোখে তাকিয়ে থাকতে দেখে মেঘালয় বলল। শরীর কেমন লাগছে এখন? মিশু চমকে উঠল। এত সুন্দর স্পষ্ট নিখুঁত কারো গলার স্বর হতে পারে? প্রত্যেকটা শব্দ যেন আয়নার মতো পরিষ্কার। বারবার প্রতিধ্বনিত হয়ে মাথার ভিতর বাজতেই লাগলো। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম? মেঘালয় উত্তর দিল, তুমি ঘুমিয়ে পড়েছিলে। ঘুমের ঘোরেই ধরে এনে ট্রেনে তুললাম, মনে পড়ছে না? ও হ্যাঁ, মনে পড়েছে। ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়েছিল। সিএনজি থেকে নেমে সবাই ছোটাছুটি করে গিয়ে ট্রেনে উঠল। আর এই ছেলেটি রীতিমতো কোলে করে নিয়ে ওকে ধরে এনে ট্রেনে তুলে দিল। অবাক হলো মিশু, কিন্তু ওর পায়ে তো রক্ত। মিশু নিজের পায়ের দিকে তাকালো। জামা কাপড় বদলে দিল কে? মনে পড়েছে, সিএনজিতে বসে একটা মেয়ে জামা কাপড় আর প্যাড বদলে দিয়েছে। কিন্তু অদ্ভুত লাগছে এটাই যে ওর অসুস্থতার কথা এরা কিভাবে জানলো? যতদূর মনে পড়ে ওর বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। তাহলে ওরা কিভাবে? ভেবেই পাচ্ছে না মিশু। সবচেয়ে চঞ্চল মেয়েটি বলল, মিশু, তোমার এখন কেমন লাগছে? এবার আরও অবাক হতে হলো।
ওরা নামও জানে, কি অদ্ভুত। এবার হয়তো এমন কিছু বলবে যাতে মিশু আরও অবাক হবে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? কারো কি টেলিপ্যাথিক ক্ষমতা আছে নাকি? মেঘালয় এক বোতল পানি এগিয়ে দিয়ে বলল। নাও, মুখ ধুয়ে ফেলো। মিশু উঠে দাঁড়ালো। সত্যি এখন বেশ ভালো লাগছে, গায়ে শক্তিও পাচ্ছে। জানালার কাছে এসে বাইরে তাকালো। অদ্ভুত সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে চারিদিকে। যদিও আজকে সবই অদ্ভুত লাগছে, কেমন যেন অলৌকিক ব্যাপার মনে হচ্ছে। তবে যাই হোক, একটা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। আর এই ছেলে মেয়েগুলো না থাকলে এখন শক্তি নিয়ে দাঁড়াতে পারতো না বোধ হয়। সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে হয় ওই হ্যান্ডসাম মতন ছেলেটাকে। মিশু ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘালয়ের দিকে, চোখাচোখি হয়ে গেল। মেঘালয়ের দৃষ্টি কত ঠান্ডা অথচ তীক্ষ্ণ, একদম ভেতরে পৌঁছে যায়। কত মায়াবী লাগে চোখ দুটোকে, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সত্যিই ছেলেটার চোখ দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর। কোনো ছেলের চোখও এত সুন্দর হয় না কি? মিশু অপলকভাবে তাকিয়ে আছে মেঘালয়ের দিকে। ঘোর লেগে যাচ্ছে। ছেলেটা মৃদু হাসি হাসি মুখে তাকিয়ে আছে, চোখে কত অপার্থিব মায়া। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। মিশু মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। মনি জানালার পাশের সিট থেকে সরে গিয়ে বলল। এখানে বসো। মিশু সিটটায় বসতে বসতে তাকালো মেয়েটির দিকে। এই মেয়েটির চেহারার সাথে ওই হ্যান্ডসাম ছেলেটির চেহারার অনেক মিল। আচ্ছা, বারবার হ্যান্ডসাম ছেলেটি ভাবছে কেন? ওই লোকটার নামটা কি জানা যায় না? প্রশ্নটা মনে আসতেই মিশু মেঘালয়ের দিকে ছুড়ে দিল। আপনার নাম কি? সবাই যতটা অবাক হলো, মেঘালয়ের ঠিক ততটাই মজা লাগলো। কখনো কেউ এভাবে ওর নাম জিজ্ঞেস করেনি, সেখানে এই পিচ্চিটার মতো অসংখ্য স্টুডেন্টস ওর আছে। ও হেসে বলল। মেঘালয়। মিশু চোখ কপালে তুলে বলল। মেঘালয় আবার কারোর নাম হয়? হিমালয় থেকে হিমু, আপনার নাম কি মেঘালয় থেকে মেঘু? মেঘালয় ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল। না, আমাকে শর্ট করে সবাই মেঘ বলে ডাকে। মিশু চোখ পিটপিট করে বলল। সার্টিফিকেট দেখি। কিসের সার্টিফিকেট? মিশু বলল। হিমুকে যখন কেউ জিজ্ঞেস করে নাম কি, বলে হিমু, ভালো নাম হিমালয়। ইয়ার্কি মারেন? তখন হিমু পকেট থেকে সার্টিফিকেট বের করে দেখায়। তারপর সে বলে, আপনি কি সবসময় সার্টিফিকেট পকেটে নিয়ে ঘোরেন? তখন হিমু জবাব দেয়, আপনার মতো অনেকেই বিশ্বাস করতে চায় না আমার নাম হিমালয়। তখন সার্টিফিকেট বের করে দেখাই। সবাই হেসে উঠল মিশুর কথা শুনে। সিটের উপর ঝোলানোর সিট থেকে সায়ান মাথা ঝুলিয়ে তাকালো। অদ্ভুত একটা ক্যারেক্টার তো। এতক্ষণ বোবা বনেছিল আর এখন মুখে খই ফুটছে। দারুণ করে কথা বলে তো মেয়েটা। পূর্ব জিজ্ঞেস করলো। তোমার কি হিমু সমগ্র মুখস্থ নাকি? না, তবে এতবার পড়েছি যে কিছু কিছু লাইন মুখস্থ হয়ে গেছে। বাহ, তাই নাকি? মনি মেঘালয়ের দিকে তাকিয়ে বলল। ভাইয়া, তুইও এখন থেকে সার্টিফিকেট পকেটে নিয়ে ঘুরবি। মিশু তাকালো মনির দিকে। এই মেয়েটা কি ওই ছেলেটার বোন? হওয়ার সম্ভাবনা আছে, কারণ চেহারার মিল আছে আর মেয়েটা ওকে ভাইয়া বলে ডাকছে। প্রশ্নটা করতে যাবে এমন সময় মেঘালয় বলল। কিছু খেয়ে নাও। কি খাবো? কি খেতে চাও? বিরিয়ানি? মিশু কিছু বলল না। খিদে পেয়েছে এটা সত্যি। বিরিয়ানি ওর খুবই পছন্দ, কিন্তু কিভাবে বলবে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে? ও মাথাটা দুদিকে নাড়ল। মেঘালয় বলল। একটু হেঁটে আসো, তাহলে ভালো লাগবে। কোথায় হাঁটবো? আমার সাথে আসো। খাবার বগিতে নিয়ে যাই, যা খেতে ইচ্ছে হবে খেয়ে তারপর আবার আসবো। মিশুর এতক্ষণে খেয়াল হলো এটা একটা কেবিন। পুরো কেবিনটাই ওরা বুক করে নিয়েছে। এরা নিশ্চয়ই বন্ধু বান্ধবী হবে। সেটা পরে জিজ্ঞেস করা যাবে, আগে পেট ভরাতে হবে। সত্যি বড্ড খিদে পেয়েছে। মিশু উঠে দাঁড়ালো। মেঘালয় ওকে সাথে নিয়ে কেবিন থেকে বের হলো। সবাই আড্ডায় মেতে উঠলো একসাথে। মিশুকে নিয়েই কথা চলতে লাগলো ওদের মধ্যে। মেয়েটা বেশ সরল, সেটা দেখেই বোঝা যাচ্ছে, তবে ইন্টারেস্টিং একটা মেয়ে। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল। রংপুরে কোথায় তোমার বাসা? শহরেই। আপনি কিভাবে জেনেছেন এই তথ্য? হিপনোটাইজ করে। সিরিয়াসলি? মিশুর মুখ হা হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে হিপনোটাইজ করা কিভাবে সম্ভব? অবশ্য এই ছেলেটাকে দেখেই বোঝা যায় একটু সবার থেকে আলাদা। চেহারায় একটা আইনস্টাইন আইনস্টাইন ভাব আছে। বোধ হয় সাইকোলজি, ফিলোসফি ইত্যাদি ইত্যাদি চর্চাও করে। যাকে সেসব অত কিছু ভেবে লাভ নেই। এখন কিছু ভাবতে ভালো লাগছে না। মাথাটা কেমন যেন ভারী হয়ে আছে। মস্তিষ্কের একটা নিউরন বোধ হয় এখনো তন্ময়ের কথা ভেবে চলেছে।
ভাবতে না চাইলেও মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে ছেলেটা। এই তো মাস 6 হবে। একদিন রাতে লগ আউট করে ঘুমাতে যাচ্ছিল তন্ময়। সেই সময়ে হুট করেই একটা আইডি থেকে মেসেজ আসে ওর ফোনে। এই তন্ময়, এমনভাবে ডাকলো যেন কত বছরের চেনা। তন্ময় বেশ অবাক হয়ে গেলেও ভাবলো ফেক আইডি হবে, সিন করে রেখে দিল। কিছুক্ষণ পর আবারও সেই আইডি থেকে মেসেজ। একবার ফোন দিবা? নিঃসংকোচ আবেদন, চমকানোর মতোই। মেসেজ দেখেই মনে হচ্ছিল যেন নিজের বয়ফ্রেন্ডকে সে ফোন দিতে বলছে। তন্ময় রিপ্লাই দিল। কে আপনি খালা? তন্ময়কে অবাক করে দিয়ে মেয়েটা একটা উচ্ছল কিশোরীর ছবি সেন্ড করে দিয়ে বলল, আমাকে তোমার খালা মনে হয়? বিলাই, চামচিকা, বান্দর, ব্যাংজাদা, ছাগলজাদা, ভোটকা বাছুর, বাল। তন্ময়ের হাসি পেল গালি দেখে। প্রথমত ছবিটা দেখে দারুণ লেগেছে, আর দ্বিতীয়ত মজা লাগলো গালিগুলো দেখে। মেয়েটা এখনো কতটা বাচ্চা বোঝাই যাচ্ছে। তন্ময় একরাশ মুগ্ধতা নিয়ে মেসেঞ্জারে কল দিল মিশুকে, আর তারপর বাচ্চা মেয়েটিকে নিজ হাতে প্রেম শেখালো ছেলেটা। রোজ রাতে কথা বলা, সারাদিন টুকটাক মেসেজিং করা, ইস কত কেয়ার নিত ছেলেটা। কিন্তু হুট করেই এমন হবে কে জানতো তখন। কি ভাবছো এমন তন্ময় হয়ে? চমকে উঠল মিশু। তন্ময় হয়ে তো সে তন্ময়ের কথাই ভাবছিল। ভাবলেও যতটা কষ্ট হয়নি, মেঘালয়ের মুখে নামটা শুনে তার চেয়ে দ্বিগুণ কষ্ট হলো। ইচ্ছে করছিল লাফ দিয়ে ট্রেনের চাকার নিচে চলে যায়। এতটা যন্ত্রণা হচ্ছে মাথার ভেতর। ও একটা প্রতারক, সেই সাথে বেমানও। স্বার্থপর ছেলেটা এভাবে অপমান করে চরম বিপদের দিকে ঠেলে দিয়েছিল ওকে। না, একদমই আর ওকে নিয়ে ভাববে না মিশু, কিছুতেই ভাববে না। ও মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আমার খুব বিষ খেতে ইচ্ছে করছে। গাড়িতে বিষ পাওয়া যায় না? মেঘালয় বিস্ময় লুকালো। এতটুকু একটা মেয়ে, বয়স আর কতই হবে, 18 ছুঁই ছুঁই, কিংবা 17 বছর। তার এত কিসের কষ্ট যে বিষ খেতে হবে? একটা বিচ্ছেদ নিশ্চয়ই জীবনের অর্থ বদলে দিতে পারে না। মেয়েটার সাথে কথা বলতে হবে এটা নিয়ে। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলো, মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত খাও। মিশু বলল, আমি ভাতের চেয়ে বিরিয়ানি বেশি খেতে পারি। আচ্ছা বেশ, মাটন বিরিয়ানি হবে, খাবা? লেবু দেবে সাথে? মেঘালয় হেসে বলল, দেবে অবশ্যই, সাথে কাঁচা মরিচ আর পেঁয়াজও দেবে। মিশু কিছু বলল না, একটা সিটে বসে পড়ল। মেঘালয় একটু দূরে গিয়ে কাকে যেন কি বলে আসলো, এসে পাশেই বসে পড়ল। খাবার দিতেই মিশু হাত ধুয়ে খেতে আরম্ভ করলো। মেঘালয় পাশে বসে চেয়ে আছে ওর দিকে। মেয়েটার চেহারায় একটা সরলা নিষ্পাপ ছাপ মিশে আছে। এরকম একটা মেয়েকে ছেড়ে কোন ছেলেটা চলে গেল সেটাই ভাবছে মেঘ। মেঘালয় জিজ্ঞেস করলো, কি হয়েছিল বলবে? তুমি এখানে কিভাবে এলে, আর ওভাবে ছুটছিলে কেন? মিশু খাবার মুখে দিতে দিতে বলল, এখন কিছু বলতে ইচ্ছে করছে না। বেশ, তবে খাও পেট ভরে। একবার মরিচে কামড় দাও, তাহলে খেতে পারবা। মিশু ওর কথা মতো মরিচে কামড় দিয়ে চিল্লাচিল্লি শুরু করে দিল। মেঘালয় পানি তুলে দিল ওর মুখে। একদমই ঝাল সহ্য করতে পারে না মেয়েটা। খাওয়া দাওয়া শেষ করে আবারও মেঘালয়ের সাথে কেবিনের দিকে রওনা দিল। একটা দরজায় এসে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিতে নিতে বলল, ইস, কি সুন্দর লাগছে সব কিছু। মেঘালয় পিছনে দাঁড়িয়ে বলল, তোমার শরীর দুর্বল, আবার মাথা ঘুরে নিচে পড়ে যাবে। পড়ে গেলেই ভালো হয়, সোজা চাকার তলে চলে যেতাম। মেঘালয় মিশুর হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে পিছনে টেনে নিল। মিশু ওর বুকে এসে ঠেকলো একেবারে। আচমকা এরকম করার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, এটা কি হলো? উল্টাপাল্টা কথা বলছিলে, আবার ঝোপ করে লাফিয়ে পড়ো কিন্তু, তাই ভাবছে। পড়বো না, হাত ছাড়ুন। মেঘালয় মিশুর হাত ছেড়ে দিল। হাত ছাড়ুন কথাটা শুনতে কেমন যেন লাগলো। এতক্ষণ মেয়েটার সেরকম হুঁশ ছিল না, তাই বুকে জড়িয়ে থাকলেও কিছু হয়নি। কিন্তু এখন সে দাঁড়াতে পারছে বলে হাত ছাড়ুন কথাটা এমনভাবে বলল যেন হাত ধরায় বড় অন্যায় হয়ে গেছে। কিন্তু কিছু মনে করলো না মেঘালয়। দরজায় দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে দিয়ে দরজা আটকে ধরে মিশুকে বলল, আমার হাতের উপর দিয়ে তাকিয়ে থাকো, তাহলে ভালো লাগবে। মিশুর ভালো লাগলো ব্যাপারটা। হাত দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তাকে বাইরে দেখতে বলছে। এমন কেন ছেলেটা? এত ভালো মানুষ হতে হয়? অবাক বিস্ময়ে বাইরে তাকালো মিশু। খুব সুন্দর বাতাস এসে গায়ে লাগছে। বাইরে চাঁদের আলোয় ঝলমল করছে সব কিছু। ট্রেন শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে। মিশু উৎফুল্ল হয়ে উঠল ক্রমশই। এখন বেশ ভালো লাগছে ওর। বলল, আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি এখন?
পঞ্চগড় একটা ফ্রেন্ডের বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা। ওরা সবই আমার বন্ধু। তুমি চিন্তা করো না, তোমাকে বাসায় পৌঁছে দেওয়া হবে। তবে সব কিছু খুলে বললে ভালো হতো। বারবার কেন মনে করিয়ে দিচ্ছেন সব কিছু? বললাম তো আমার বলতে ইচ্ছে করছে না। ধ্যাত, ভালোই লাগে না। আচ্ছা বাবা, সরি, আর বলবো না। আমি আপনার বাপ নই, নানিও নই। আমি মিশু। আচ্ছা বেশ, এখন চলো কেবিনে যাই। ওরা সবাই খুব ফ্রেন্ডলি, ওদের সাথে একটু মেশার চেষ্টা করলে দেখবে খুব ভালো লাগবে। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, আমরা কি যমুনা ব্রিজ পেরিয়েছি? না, এখনো অনেক বাকি। আমাকে যমুনা সেতুর উপরে উঠলে দরজায় এনে দেখাবেন। আচ্ছা দেখাবো, এখন যাই চলো। মিশু হাঁটতে ধরে উল্টে পড়ে যাচ্ছিল। মেঘালয় ওকে ধরে ফেলতেই মিশু বাঁকা চোখে তাকালো মেঘালয়ের দিকে। মেঘ ছেড়ে দিয়ে বলল, সরি বাবা, সরি সরি মিশু। মিশু হেসে ফেলল ওর কথা শুনে, বলল, সমস্যা নেই, আসুন, আমি এখন হাঁটতে পারবো। মিশু আগে আগে হাঁটছে, মেঘালয় ওর পিছু পিছু। মেয়েটির সরলতা মুগ্ধ হওয়ার মতো। কেবিনে গিয়ে গল্প শুরু করে দিতে হবে। হাসি ঠাট্টার মাঝে থাকলে স্বাভাবিক হতে পারবে মেয়েটা। মেঘালয় দুর্দান্ত স্মার্ট একটা ছেলে, উচ্চতা 6 ফুটের কাছাকাছি, ফর্সা প্রশস্ত দেহ, পেশিবহুল বাহু, আকর্ষণীয় ফিগার, ঘন 2 ভ্রুয়ের মাঝখানে শুকনো ভাঁজ, আর মসৃণ চুলের নিচে প্রশস্ত সুন্দর কপালটা দেখলেই ভেতরে কাঁপুনি ধরে যায়। গালে খোঁচা খোঁচা দাড়ি, যথেষ্ট পিঙ্ক কালারের গোলাপির পাপড়ির মতো দুটো ঠোঁট, ঠোঁটের কোণে এক চিলতে হাসি লেগেই থাকে। সে হাসি মেয়েদের ভেতরে ঝড় তোলে। ভয়ঙ্কর মায়াবী দুটো চোখ আর প্রাণবন্ত হাসি যে কোনো মেয়েকেই পাগল করার জন্য যথেষ্ট। তার হাঁটা চলা, প্রত্যেকটা শব্দের উচ্চারণ বুঝিয়ে দেয়, আমার কাছে এসো না, কারণ আমি সবার চেয়ে আলাদা। মেঘালয়কে দেখে মিশুর এই কথাগুলোই মনে পড়ছে। কারণ বিপজ্জনক রকমের হ্যান্ডসাম এই ছেলেটার আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে কাউকে ক্রাশ করে ফেলতে ওর খুব বেশি সময় লাগবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে এই কথাগুলোই ভাবছে মিশু। সায়ানের প্রশ্নে চমকে উঠল। এখন কেমন লাগছে? পাগলা হওয়ার মতন। সায়ান ভেবাচেকা খেয়ে ভ্রুকুচকে তাকালো। খেয়াল করলো মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। মিশুর মগজে কি চলছে সেটা বুঝতে সময় লাগলো না ওর। মেয়েটি নিশ্চয়ই ভাবছে এই ছেলেটা হিরো হওয়ার সব ধরনের যোগ্যতাই রাখে। ঢালিউডে ওকে টেনে নিলে নিঃসন্দেহে ভালো করবে, কিন্তু ছেলেটির পার্সোনালিটি অনুযায়ী তামিল নায়কের সাথে বেশ যায়। বাহুবলী টাইপ সিনেমাগুলোর জন্য একদম পারফেক্ট। মিশু এখনও অপলকভাবে চেয়ে আছে মেঘালয়ের দিকে, আর মেঘও ওর চোখ থেকে চোখ সরাচ্ছে না। সায়ান আবারও জিজ্ঞেস করলো, কেমন ফিল হচ্ছে? খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জিহবাই কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল সায়ান। সর্বনাশ করেছে। মেঘালয়কে নিয়ে কোথাও গেলে এই এক বিপদ। মেয়েদেরকে টোপ ফেলা বর্ষির মতো টেনে নেয়। মিশুর মাথাটাও গেছে বোধ হয়। সায়ানের বুঝতে অসুবিধা না হলেও বাকিরা বুঝতে পারল না কিছুই, কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। মেঘালয় এখনও মিশুর চোখ থেকে চোখ সরায়নি। আবারও মেয়েটাকে হিপনোটাইজড করতে চাইছে কিনা কে জানে। সায়ান মিশুকে একটা ধাক্কা দিয়ে বলল। এই মেয়ে, মিশু চমকে উঠল। সায়ানের দিকে তাকিয়ে বলল, জি। মিশুর চোখে ঘোর লেগে গেছে। সায়ান চোখ বড় বড় করে বলল। এক্ষুনি আরেকটা থাপ্পড় খেতে চলছিলে। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন? আমি আবার কি করলাম? মেঘ তোমাকে আবারও সম্মোহন করলে সেটা কাটাতে একটা কোষে থাপ্পড় বসাতো তোমার গালে। ও আচ্ছা, এজন্যই আমার একটু ঘোর ঘোর লাগছিল। মিশু লাজুক ভঙ্গিতে হেসে মাথা নামিয়ে ফেলল। এখন শরীরটা বেশ ফুরফুরে লাগছে। ক্লান্তি আর শরীর খারাপ লাগা ভাবটা অনেকটাই কেটে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, নিজের অজান্তেই চোখ বারবার চলে যাচ্ছে এই জেন্টলম্যানের দিকে। কি পরিমাণ হ্যান্ডসাম ভাবলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। যেমন সুন্দর তেমনই স্মার্ট। ওর বোনের মতো দেখতে মেয়েটাও কম না। দারুণ স্মার্ট আর বেশ সুশ্রী। মিশু জিজ্ঞেস করল, আপনারা কি ভাই বোন? মেঘালয় উত্তর দেওয়ার আগেই সায়ান জবাব দিল, হ্যাঁ, এখানে আমরা সবাই ভাই বোনের মতন, তবে ওরা দুজন নিজের ভাই বোন। ওর নাম মৌনি, মৌনতা আহমেদ থেকে শর্ট করে মৌনি। মৌন বললেই হতো, মৌনি কেন? মৌন একটু মেল মেল লাগে, মৌনিটা ফিমেল। অবশ্য মৌনির মাঝে নারী স্বভাব কমই দেখি। ও একটা ডেঞ্জারাস জিনিস, পাক্কা ছেলে ছেলে লাগে। মনি হেসে বলল,
থ্যাঙ্কস ফর ইউর লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। সায়ান জবাব দিল। লেফট হ্যান্ডেড বলো আর রাইট হ্যান্ডেড বলো, তুমি যে মেয়েটা সাংঘাতিক সেটা মানতেই হবে। তোমার মতো বাঘিনী টাইপের মেয়ে আমি আর একটাও দেখিনি জীবনে। তা দেখবা থেকে তোমার জীবনের দৈর্ঘ্য আর কতই হবে? এইটুকুন জীবনে এরকম বাঘিনী একটাই দেখার কথা। রানী এলিজাবেথ। আমাকে নিয়ে কোনো কমপ্লিমেন্ট করার আগে দেশ ওভার ভেবে তারপর মুখ ফাটাবা মিস্টার সায়ান চৌধুরী। ওকে ওকে, তোমার সাথে কথা বলতে ভয় লাগে, আর কথাই বলবো না। মিশু চুপচাপ ওদের কথা শুনছিল আর ভাবছিল। মৌনতার কথাবার্তা আর উচ্চারণ শুনলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। ওর স্লিম ফিগারের সাথে হেয়ারস্টাইলটা একদম মানিয়ে গেছে। মেয়েটা এত সুন্দর কেন? এদের তিনজন মেয়ের মধ্যে রোদ সবচেয়ে সাধারণ ধাঁচের, আর দুপুর একটু দ্যামাগি আর স্টাইলিশ। রোদ আর দুপুর চাচাতো বোন। রোদ বয়সে একটু বড় হলেও দুপুরের দাপট রোদের চেয়েও বেশি। রোদ খুব শান্তশিষ্ট আর মিশুক ধরনের। দুপুরকে দেখেই বোঝা যায় মেয়েটা একটু হিংসুটে। দুপুর, পূর্ব ও আরাফ কিছু একটা নিয়ে গল্প করছে, একটু পরপর হেসে উঠছে শব্দ করে। এখন পূর্ব কথা বলছে হাত নেড়ে নেড়ে। ওর কথা শোনার জন্য কান খাড়া করে সেদিকে তাকালো মিশু। পূর্ব বলল, আমি রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বিছানাটা জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। আমি ছুটে গিয়ে বিছানার এক পা টেনে ধরলাম, তারপরও বিছানা থামলো না। সে আমাকে শুদ্ধ জানালা দিয়ে উড়িয়ে নিয়ে বাইরে চলে গেল। দুপুর বলল, বিছানায় কি পাখনা গজিয়েছে? আজাইরা গল্প শোনাইতে আইছো মিয়া? পূর্ব বলল, এতে এত অবাক হওয়ার কিছু নাই, বিছানা আমার বউয়ের নাম, ওকে। কথাটা শুনে হো হো করে হেসে উঠল সবাই। মিশুরও হাসি পেল। ছেলেগুলো দারুণ বাজি তো। দুপুর খেপে গেলেও এখন হাসছে। মাঝখান থেকে মনি বলে উঠল, আমার গল্পটা শোনো। একবার আমার বাসায় একটা মাস্তান ছেলে এলো। তো ছেলেটা এসে আমার হাতে পায়ে ধরে বলল, ভইন রাতটা একটু থাকতে দিবেন, আমারে পুলিশ তাড়া করছে। তোর কথা মতো আমি থাকতে দিলাম ওরে। আমার ঘরে একটা মাত্র বিছানা। ওরে শর্ত দিলাম, এক বিছানায় দুজনে ঘুমাবো, মাঝখানে একটা কোলবালিশ থাকবে, কোলবালিশ টপকানো যাবে না। মাস্তান এই শর্তে রাজি হয়ে এক বিছানায় ঘুমালাম। সে এক চুলো বালিশ টপকায় নাই। ভদ্র মতন ঘুমিয়ে সকালে চলে যাওয়ার সময় বলল, ভইন অনেক ধন্যবাদ তোমারে, কখনো কোনো বিপদে পড়লে দায়িত্ব। আমি বললাম, তুমি কি বিপদ থেকে রক্ষা করবা? সারা রাতে একটা কোলবালিশই টপকাইতে পারলা না? আমি আবারও হেসে উঠল। পূর্ব বলল, তুই চাইছিলি মাস্তান কোলবালিশ টপকাক, তাই তো? মাস্তান কোলবালিশ টপকাইতে পারে নাই, তাহলে ওর পাওয়ার কেমন বোঝাই যায়। সায়ান বলল, আমি হলে শুধু কুলবালিশ ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারও টপকাতে পারতাম। আসলে মাস্তান ভালো ছিল, সে শুধু মাস্তানি করে আর কিছুতে মন দেয় না। ভদ্র লক্ষ্মী মাস্তান। মনি বলল, বললেই হলো, লক্ষ্মী মাস্তান সে, যে সব ক্ষেত্রে মাস্তানি খাটাতে পারে। যে একটা কোলবালিশ টপকাইতে পারে না, সে আবার কেমন মাস্তান? মাস্তান কুলবালিশ টপকালে বুঝি খুব ভালো হতো? তো সাংঘাতিক মেয়ে মাইরি। দেখ, এটা একটা জোকস। আরাফ এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, কফি কাট, এটা একটা মিরাকেল শুনেছিলাম। কপি করার জোকস বলিস কেন? তোর মাথায় কিছু নাই? মনি খেপে বলল, আমার মাথায় তোদের মাথার চেয়েও অনেক মূল্যবান জিনিস আছে। তাই নাকি? কি আছে তোর মাথায়? কি আবার, গোবর। সবাই আবারও হাসি শুরু করে দিল। মিশু হা করে চেয়ে আছে ওদের দিকে। সবাই খুব বাজি। সেই তখন থেকে এরকমই আর কি করেই যাচ্ছে। হাসি থামছে না কিছুতেই। মেঘালয় ওর সামনের সিটে বসেছে। দুজনই মুখোমুখি হয়ে বসার কারণে না চাইলেও মাঝে মাঝে চোখাচোখি হয়ে যাচ্ছে। চোখাচোখি হতেই ছেলেটা ইশারায় মিশুকে বোঝাচ্ছে সহজ হওয়ার চেষ্টা করতে। মিশুও মনে প্রাণে চেষ্টা করছে সহজ হতে। সায়ান মিশুর দিকে তাকিয়ে বলল, তুমি একটা গল্প শোনো না কেন? এবার তোমার পালা। মিশু চমকে উঠে মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় ইশারায় বলল। শোনো। মিশু লাজুক ভঙ্গিতে হাসার চেষ্টা করে বলল। আমি হাসির গল্প বলতে পারি না। সায়ান আফসোস করে বলল, আহারে, এত সুন্দর বাচ্চাটা হাসির গল্প বলতে পারে না, কি দুঃখ গো।
মিশু কিছু না বলে জানালা দিয়ে বাইরে তাকালো। মনটা কেমন যেন বিক্ষিপ্ত হয়ে আসছে। এ অবস্থায় মুখ দিয়ে একটা শব্দও বের হতে চাইছে না। বারবার গতকাল দিনের কথা মনে পড়ে যাচ্ছে, আর কেবলই মনে হচ্ছে মনের উপর কেউ পর্দা টেনে দিয়েছে। মাথার ভিতর একটা ভোঁতা যন্ত্রণা অনুভূত হচ্ছে। মনে হয় মস্তিষ্কের একটা নিউরনের কাজ হচ্ছে সর্বক্ষণ তন্ময়কে নিয়ে ভাবা। সহজ হওয়ার অনেক চেষ্টা করেও পারছে না। মেঘালয় মেয়েটার সমস্যাটা বুঝতে পেরে বলল, আচ্ছা, আমরা সবাই মিলে একটা গান ধরতে পারি না? পূর্ব লাফ দিয়ে নেমে একটু এগিয়ে এসে বলল, আমি মিউজিকে থাকবো। আমি ঢোল আর মিশু ঝুনঝুনি। ঝুনঝুনি শব্দটা শুনেই হাসি পেল মিশুর। ঝুনঝুনি, ইস কত মিষ্টি একটা শব্দ। এত সুন্দর একটা শব্দে কারো নাম হতে পারে না? স্ত্রী আদর করে স্বামীকে ডাকবে, এই ঝুনঝুনির আব্বু শুনছ? কত মধুর লাগবে শুনতে। টুনটুনি অনেকেরই নাম হয়, তাহলে ঝুনঝুনিও হওয়া উচিত। এবার কারো বাচ্চা হতে দেখলে মিশু তার নাম রাখবে ঝুনঝুনি। মেঘালয় ও ওর বন্ধুরা গান শুরু করে দিয়েছে। অনেকক্ষণ ভরা গান ও হাততালি চলল। গান শুনতে শুনতে আর ওদের সাথে যোগ দিয়ে মিশুর মনটা একদম ভালো হয়ে গেছে। মেঘালয় হঠাৎ ওর দিকে তাকিয়ে বলল, বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন। মিশু, ব্রিজ দেখবে নাকি? সবাই একবার তাকালো ওদের দিকে। দুপুর ভ্রু কুচকালো। মেয়েটির সাথে খুব দ্রুত মেঘের ভাব হয়ে গেছে দেখছে। মেঘালয় এমনিতেও সবার সাথে অনেক মিশুক, কিন্তু এখন একটু বেশি ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে। মেয়েটিকে কোলে নিয়ে হাঁটলো, তুলে খাওয়ালো, সিএনজিতেও বুকে চেপে ধরেছিল, আবার ট্রেনেও। দারুণ মাখামাখি চলছে। তবে মেঘ কি ইমপ্রেসড এই বাচ্চা মেয়েটার প্রতি? ওর ইমপ্রেসড করানোর মতো আছেটা কি? আজব তো। কথাগুলো ভাবতে ভাবতে নিজের ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে মিশুর দিকে চেয়ে আছে দুপুর। এমনটা নাও হতে পারে। একবার এক মৃত্যু শয্যাশায়ী মেয়েকে কোলে নিয়ে ঢাবির গণতন্ত্র তরুণের সামনে থেকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবধি নিয়ে গিয়েছিল। মেঘকে এত সহজে সন্দেহ করাও ঠিক না। মাথাটা ঝেড়ে ফেলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল দুপুর। মিশু নামের মেয়েটি মেঘালয়ের সাথে বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে মেঘালয় জিজ্ঞেস করলো, কিছু পড়ছো তুমি? এই তো সবেমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলাম। এ বছরই? হ্যাঁ, এখন ভার্সিটির প্রস্তুতি নিচ্ছি। বেশ ভালো। হাঁটতে সমস্যা হচ্ছে? সমস্যা হলে কি কোলে তুলে নেবেন? চমকে মিশুর চোখের দিকে তাকালো মেঘালয়। মেঘের মুখটা গোল হয়ে ও এর মতো হয়ে আছে। ভ্রু দুটো উপরে উঠে কপালে শুকনো ভাঁজ পড়েছে। মেঘালয়ের কপালের এই ভাঁজটা অদ্ভুত সুন্দর লাগে দেখতে। মেঘালয় হেসে বলল, চলতে পারলে নেব না। হাঁটার শক্তি না থাকলে সেটা প্রয়োজন, কিন্তু শক্তি থাকার পরও করতে চাইলে সেটা বিলাসিতা। মিশু হেসে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলেন। ধন্যবাদ। মেঘালয় আর কিছু বলল না। দরজায় দাঁড়িয়ে একটা হাত বাড়িয়ে মিশুর হাত ধরল। মিশু ওর হাত শক্ত করে ধরে দরজায় এসে দাঁড়ালো। একটা অন্যরকম শক্তি আর ভরসা পাচ্ছে ভেতরে। কেবলই মনে হচ্ছে কতটা নিরাপদ এই হাত। একটা মেয়ে বাবার বুকে যতটা নিরাপদ, এখন ঠিক সেরকমই অনুভূত হচ্ছে। দরজায় দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো ওরা। জোরে বাতাসের ঝাপটা এসে লাগছে গায়ে। মিশুর চুল এলোমেলোভাবে উঠতে শুরু করেছে। চুল উড়ে মেঘালয়ের মুখের উপর গিয়ে পড়ছে। মেঘালয় সরালো না। ওর চুলের স্মেলটা দারুণভাবে ফিল করতে লাগলো। এত সুন্দর ঘ্রাণ কেন চুলের? কোনো শ্যাম্পু কিংবা তেলের নয়। এই ঘ্রাণ যেন প্রকৃতির পরম আদরে গড়ে দেয়া। গায়ে মেখে নিতে ইচ্ছে করছে এরকম। মেঘালয় চোখ বন্ধ করে চুলের ঘ্রাণ নিচ্ছে। মিশু ওর দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। চোখের পাপড়িগুলো কত ঘন আর সুন্দর। ঠোঁট আর থুতনির উপর চুল গিয়ে পড়েছে। এমন চোখ বুঝে আছে কেন সে? মেঘালয় চোখ মেলতেই চোখাচোখি হয়ে গেল। একটা বড় রকমের ধাক্কা খেলো মিশু। এত কাছ থেকে কারো চোখ কখনো দেখেনিও। হ্যাঁ, একবার দেখেছিল, কিন্তু সেটা এই মেঘালয়েরই। গত রাতে ওকে সম্মোহন করার আগে মেঘালয় এরকম প্রখর দৃষ্টিতে তাকিয়েছিল। ভয়ঙ্কর সুন্দর সে দৃষ্টি। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়। মিশু তাকালো বাইরের দিকে। ট্রেন যমুনা ব্রিজের উপরে উঠছে। ট্রেন থেকে নিচের দিকে তাকালে মনে হয় বুঝি শূন্যে ভেসে চলেছে পানির উপর দিয়ে। কত প্রবল ঢেউ। মাঝে মাঝে শান্ত হয়ে পানির স্রোত বইছে। কাদার মতো ঘোলাটে জলগুলো দেখলে বুকটা ফাঁকা হয়ে যায়। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই দিকটায় রেলিং বলতে গেলে নেই। চিকন একটা লোহার রেলিং দেয়া। বুকের ভেতরটা কেমন যেন করে উঠেছে শুধু। নিচের দিকে তাকাতেই মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে।
মেঘালয় মিশুর হাত ধরে নিয়ে এসে ব্রিজের রাস্তার দিকের দরজায় দাঁড়ালো। কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে ওরা। সব কেবিনের দরজা লাগানো। ফাঁকা ট্রেনের কোথাও কেউ নেই, শুধুই মেঘ, মিশু। মনে হচ্ছে পুরো ট্রেন জুড়ে বুঝি কেউ নেই, শুধুই ওরা দুজন। ট্রেনে অনেক সিট থাকবে, অনেক যাত্রী থাকবে, তবেই না ট্রেন মনে হয়। এখানে শুধু ছোট ছোট রুমের মতো খুপড়ি সাইজের কেবিন, প্রত্যেকটা দরজা লাগানো, বাইরে কেউ নেই। শীতল বাতাসে রোমাঞ্চিত হয়ে উঠছে মিশু। মেঘালয় ওর হাত ধরে রেখেছে। পরস্পর হাত ধরাধরি করে দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ট্রেন চলছে খুবই ধীর গতিতে। রাস্তায় পা ফেলা যাবে এরকম মনে হচ্ছে। হেডলাইটের আলোয় খুবই সুন্দর দেখাচ্ছে সেতুটাকে। ট্রেনের কাছ দিয়েই রাস্তায় বাস, ট্রাক চলে যাচ্ছে হুশ করে। বাসের জানালা দিয়ে অনেক যাত্রী কেবিন থেকে সেতু দেখছে। মিশু উৎফুল্ল হয়ে উঠছে ক্রমশই। পুরো ব্রিজ পার হতে অনেক সময় লেগে গেল। কেউ কোনো কথা বলল না। ব্রিজ পার হওয়ার পরও একে অপরের হাত ধরেই রইল দরজায়। মিশু কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল তন্ময়ের কথা। আবারও হুট করেই মনে পড়ে গেল। অসহ্য একটা যন্ত্রণা দিয়ে গেছে ছেলেটা, প্রতি মুহূর্তে দহন করতেই থাকে। মিশু একটু পিছিয়ে আসতেই হাতে টান পড়ল। মেঘালয় ওর দিকে তাকিয়ে হাত ছেড়ে দিল। ওর করুণ মুখের দিকে তাকিয়ে মেঘালয় জিজ্ঞেস করল। কি হয়েছে? মিশু কিছু না বলে মাথা নাড়ল। মেঘালয় বুঝতে পেরেছে ওর সমস্যাটা। নিশ্চয়ই কিছু একটা নিয়ে খুব ডিপ্রেশনে ভুগছে। এটা কাটিয়ে দিতে পারত যদি। একটু নিশ্চুপ থেকে ভাবতে লাগলো কি করা যায়। এরকম ফুটফুটে একটা মেয়ে এমন মনমরা হয়ে থাকবে, সেটা কেমন দেখায়। ওর ডিপ্রেশন কাটানোর একটা উপায় বের করতে হবে। বাঁকা চোখে মেঘালয়ের তাকালো মিশুর দিকে। ট্রেন বঙ্গবন্ধু সেতুর পর যে স্টেশন, সেখানে এসে দাঁড়ালো। মিশু মেঘালয়কে বলল, একটা চিপস এনে দেবেন? এইখানে এত রাতে দোকানপাট? আচ্ছা, যাচ্ছে। তুমি দরজা থেকে একটু ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি দৌড়ে গিয়ে চিপস নিয়ে আসছি। আচ্ছা, মিস্টার টুইস্ট আনবেন? মেঘালয় লাফ দিয়ে নেমে স্টেশনের দিকে যেতে লাগলো। ট্রেনের পিছনের দিকের বগিতে থাকার কারণে স্টেশনের অনেক পিছনে পড়ে গেছে ট্রেনের বগিটা। মেঘালয় দ্রুত ছুটছে প্ল্যাটফর্মের দিকে। মিশু দরজায় দাঁড়িয়ে চেয়ে আছে সেদিকে। অনেকক্ষণ কেটে গেল, মেঘালয়কে দেখা যাচ্ছে না। মিশু মাথা বাড়িয়ে উৎসুক চোখে চেয়ে আছে প্ল্যাটফর্মের দিকে। মেঘালয় কই? অনেকক্ষণ তো হয়েই গেল। ট্রেন হুইসেল বাজিয়ে আস্তে আস্তে চলতে শুরু করেছে। এখনও তো এলো না মেঘ। মিশু নিজের ঠোঁট খামড়ে ধরে দ্রুত চিন্তা করতে লাগলো। ট্রেন তো প্রায় জোরেই চলতে আরম্ভ করেছে, উনি তো এখনও এলো না। কি হলো উনার? টেনশন হচ্ছে। ওদের বগিটা প্ল্যাটফর্ম বরাবর আসার পরও মিশু মেঘালয়কে দেখতে পেল না। প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেন প্রায় বেরিয়ে যাচ্ছে, অথচ লোকটা এলো না। নাকি ভুলেই অন্য বগিতে উঠে পড়েছে? কিন্তু ছেলেটাকে মিশু দেখতেই পায়নি। আর কোনো বিপদ হলো না তো? বুকটা ছ্যাদ করে উঠল মিশুর। এমন সময় দেখলো খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে আসছে মেঘালয়। এখনও অনেক দূরে। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিন্তু এভাবে হাঁটলে তো আর ট্রেন ধরতেই পারবে না। এই অবস্থায় ট্রেনে উঠতেও পারবে না। পায়ে কিছু একটা হয়েছে বোধ হয়। এদিকে ট্রেন তো স্টেশন পেরিয়ে যাচ্ছে প্রায়। ওনাকে ফেলেই চলে যাব? বুকটা কেমন চিনচিন করে উঠল মিশুর। পিছনে তাকিয়ে ট্রেনের শিকল খুঁজতে লাগলো। দেখতেও পাচ্ছে না। দ্রুত চিন্তা করতে লাগলো ও। আরে, ট্রেন চলে গেলে ছেলেটা একা একা কী করবে এখানে? তার উপর পায়ে আঘাত পেয়েছে। যে মানুষটা ওর এত সেবা করে অনেকটা সুস্থ করে তুলল, রক্ত মাখা অবস্থায় কোলে নিয়ে রাস্তায় হাঁটলো, তাকে এভাবে অসুস্থ অবস্থায় ফেলে যাওয়াটা কি ঠিক? আর কোনো কিছু না ভেবেই মিশু লাফিয়ে পড়ল ট্রেন থেকে। স্টেশনের পাকা শানের উপর পড়ে জোরে আঘাত পেয়ে ব্যথায় চিৎকার করে উঠল। দূর থেকে মেঘালয় দেখতে পেয়ে একদম এটা কি করলো মিশু? যদি লাইনে পড়ে যেত তাহলে কি হতো? এভাবে কেউ চলন্ত ট্রেন থেকে লাফ দেয়? নিজেও হাঁটতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে হাঁটতে। খুঁড়িয়ে খুঁড়িয়ে মিশুর দিকে এগোতে লাগলো। একদিকে মাঝরাত, আর একদিকে ট্রেন ওদেরকে যমুনার পাশে ফেলেই চলে গেল। ট্রেন তো ফেলে চলে গেল, এবার কি হবে? মিশু শানের উপর বসে একটু ঝুঁকে আছে পায়ের দিকে চেয়ে। হাঁটুতে বেশ জোরেই আঘাতটা পেয়েছে। ব্যথার চোটে চোখ আপনা আপনি বুঝে আসতে চাইছে। খুব সম্ভবত জায়গাটা ছিলে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে চেষ্টা করলো মিশু। তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে ওর দিকে। বাম পায়ে ব্যথা পেয়েছে নাকি ডান পায়ে সেটা ঠিক ঠাউর করা যাচ্ছে না। মনে প্রাণে চেষ্টা করছে স্বাভাবিকভাবে হাঁটার, তবুও বাঁকা হয়ে যাচ্ছে। হাঁটার গতিও দ্রুত হচ্ছে না, সেটা দেখিয়ে বোঝা যাচ্ছে পায়ে ইনজুরি হয়েছে। তবুও মেঘালয় দ্রুত এগোচ্ছে মিশুর দিকে।
মিশু উঠে দাঁড়াতে পারছে না, বসে ঝুঁকে আছে। মেঘালয় কাছাকাছি আসার পর মিশু উঠে দাঁড়াতে চেষ্টা করলো। মেঘালয় হাত ধরে টেনে তুলল ওকে। মিশু উঠে দাঁড়িয়ে সোজা হয়ে বলল, কি হয়েছে আপনার পায়ে? ও কিছু না। তুমি এরকম বোকার মতো কাজটা করলে কিভাবে? এইভাবে কেউ চলন্ত ট্রেন থেকে লাফায়? আপনাকে এ অবস্থায় দেখার পর কিভাবে ফেলে যাই? গাড়ির শিকড় টেনে ধরলেই পারতে। শিকল খুঁজে পাচ্ছিলাম না, আপনি ব্যথা পেলেন কিভাবে বলুন তো? মেঘালয় ডান পাটা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আর বলো না, 2-3টা ছোট বাচ্চা আমার ফোন ছিনতাই করার চেষ্টা করছিল আর কি। অনেকক্ষণ থেকে ফলো করছিল মেবি। আমি একটাকে ধাওয়া করতে যেতেই ইট ছুড়ে মেরেছে পায়ে। মিশু মেঘালয়ের পায়ের দিকে তাকিয়ে বলল, ইস, খুব লেগেছে তাই না? সেরকম নয়, আমি তো ভাবলাম তোমার পা ভেঙে গেছে। আমার পা ঠিক আছে একদম, তবে একটু জোরে লেগেছে আর কি। মেঘালয় একটা বেঞ্চ দেখতে পেয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মিশু চেষ্টা করেও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। পা ফেলতে কষ্ট হচ্ছে এখন। মেঘালয় হাত ধরে ধরে ওকে নিয়ে গিয়ে বেঞ্চে বসালো। জিজ্ঞেস করলো পায়ে কেটে গেছে এরকম ফিল করছে কিনা। মিশু উত্তর দিল, তেমন কিছু হয়নি, এত চিন্তা করতে হবে না আপনাকে। আপনার ফোন কি নিয়ে গেছে ওরা? না, ফোন নিতে পারেনি। আল্লাহর প্রশংসা সবই। আপনার পায়ে স্যাবলন লাগাতে হবে না? নিজের পায়ে বেশি ইঞ্জুরি হয়েছে আর সেখানে আমার পায়ের কথা ভাবছে। যাক, আজকালকার মেয়েদের মতন স্বার্থপর হওনি, সেটা দেখে ধন্য হলাম। মিশু ভ্রুকুচকে তাকালো। আজকালকার মেয়েরা বুঝি স্বার্থপর হয়? মেয়েদেরকে কতটা জানেন আপনি? মেঘালয় হেসে বলল, বাবা, বোধহয় আমার চেয়ে বেশি জেনে ফেলেছ। শোনো মেয়ে, তুমি নিজে মেয়ে হলে কি হবে? মেয়েদের সম্পর্কে অনেক কিছুই তোমার অজানা, যেগুলো আমি জানি। আমার ফ্রেন্ড দুপুরের কথাই ধরো, আমি তোমার সেবা করছিলাম দেখে মেয়েটা কীরকম জেলাস হচ্ছিল দেখছিলে না? মেয়েরা একটু হিংসুটে, সেটা মানতে হবে। একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের রূপের প্রশংসা শুনতে পারে না। সেখানে আপনার মতো একজন হ্যান্ডসাম পুরুষ আমার সেবা করছে, সেটা দেখলে একটু তো জ্বলবেই। মেঘালয় শব্দ করে হাসছে মেয়েটির কথা শুনে, যেন খুব মজার কথা বলেছে। মিশু মুগ্ধ হয়ে শুনছে সে হাসির শব্দ, আর মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে মেঘালয়ের মুখের পানে। সরাসরি তাকাতে বড্ড লজ্জা লাগে ওর। মেঘালয় হাসি থামিয়ে বলল, তোমার মিস্টার টুইস্ট আনতে পারেনি। লাগবে না আমার মিস্টার টুইস্ট। এখন যাওয়ার উপায় কি? এরপর আবার কখন ট্রেন আসবে? ট্রেন তো সারা রাত আসবে, সারা রাত যাবে। ট্রেনের সংখ্যা অগণিত, কিন্তু সব ট্রেনে তো উঠলে হবে না। রংপুর এক্সপ্রেস কমলাপুর ছাড়ে সকাল 8টায়। তার মানে কালকে দুপুর পর্যন্ত আমরা এখানে বসে থাকবো? অবশ্যই না, আমাদেরকে অন্য কোনো ট্রেনে উঠতে হবে। মিশু একটু মুখ টিপে কি যেন ভাবলো, তারপর বলল, অযথা কোন ট্রেনে উঠবো? সিট তো পাবোই না। এই অবস্থায় দাঁড়িয়ে যাব কিভাবে? দুজনেরই পায়ের অবস্থা খারাপ। যে ট্রেনে ওঠো, সিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? মেঘালয় একবার আকাশের দিকে তাকিয়ে বলল, আপাতত জ্যোৎস্না স্নান করব। মৃদু কুয়াশা, পূর্ণিমার চাঁদ, আকাশ ভরা নক্ষত্র, যমুনার বুকে ভেসে ভেসে জ্যোৎস্না উপভোগ করতে কেমন হয় বলো তো? আলোয় ভেজে যাব দুজন। কখনো আলো ভেজেছিলে মিশু? মিশুর চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। আলোয় ভেজা যায়? হ্যাঁ যাই তো। জ্যোৎস্নায় স্নান করা গেলে আলোয় ভেজা যাবে না কেন? প্রখর রোদেও ভেজা যায়, সেটাকে বলা যায় রোদ ভেজা। বৃষ্টি ভেজার মতন রোদ ভেজা, মিশু বলল। আমি প্রখর রোদে ভিজেছি, সূর্যের অতি বেগুনি রোশনি গায়ে মেখেছি অজস্রবার। বা, চাঁদের আলোয় ভিজছিলে? মিশু একটু থমকে কি যেন ভাবলো, তারপর বলল, চাঁদের আলো গায়ে মেখেছি, কিন্তু কখনো ভেজা হয়নি। আর আপনার কথা অনুযায়ী যমুনার বুকে ভেসে ভেসে চাঁদ দেখতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। মেঘালয় রহস্যময়ী ভঙ্গিতে হাসলো। একটা জিনিস খেয়াল করে দেখলো মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ওর ডিপ্রেশন কাটানোর একটা ভালো উপায় হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারে ডুবানো। এখন একটা অ্যাডভেঞ্চার ব্যবস্থা করলে বেশ হয়, কিন্তু এখানে সর্বত্র গার্ড আছে। রাত্রিবেলায় ইকো পার্কে ঢোকার কোনো নিয়ম আছে কিনা মেঘালয়ের জানা নেই। এক পা এগুলোই তো পুলিশ এসে ধরে ফেলবে। তারপর এখন আবার মাঝরাত। মেঘালয় চিন্তা ভাবনা করে একটু দূরে গিয়ে বাবাকে ফোন করলো। একজন আঙ্কেলের ট্রাকের ব্যবসা আছে, ওনার সাথে যোগাযোগ করলে উনি খোঁজ নিয়ে জানাতে পারবেন এখন কোনো ট্রাক
উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে কিনা। যদি সেরকম পাওয়া যায় তাহলে ট্রাকে জার্নি করার একটা সুযোগ মিলবে। ট্রাকের উপর দাঁড়ালে সব কিছুই অন্যরকম লাগে। এলোমেলো বাতাসে এসে সমস্ত যন্ত্রণা যেন উড়িয়ে নিয়ে যায়। মিশুকে ট্রাকে জার্নি করাতে পারলে বেশ অ্যাডভেঞ্চার হয় একটা। বাবাকে ফোন দিয়ে আঙ্কেলের সাথে এ ব্যাপারে কথা বলতে বলল। উনি কিছুক্ষণ বাদে জানাবেন বলেছেন। মেঘালয় এসে মিশুকে বলল, যমুনার বুকে ভেসে জ্যোৎস্না দেখতে চাইলে অন্যভাবে ব্যবস্থা করতে হবে। আজকে অন্তত হবে না। কেন হবে না? এখানে কোথায় ঘাট আছে আমার জানা নেই। সন্ধ্যাবেলা হলে না হয় একটা চেষ্টা করে দেখতাম। এত রাতে কোথাও যাওয়াটা খুব বেশি রিস্কি। তাছাড়া কি আর ব্যবস্থা আগেই করে রাখতে হয়। আপনি কখনো নদীর বুকে ভেসে চাঁদ দেখেছেন? হ্যাঁ, 4 বার। আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি বুঝি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসেন? প্রচুর। সেজন্য তো আজকেও একটা অ্যাডভেঞ্চার করছে। আপাতত চলো রেললাইন ধরে হাঁটা যাক। মিশু উঠে দাঁড়াতে চেষ্টা করলো। মেঘালয়কে এখন ওর আরও বেশি আকর্ষণীয় লাগছে। ছেলেটা এমনভাবে জ্যোৎস্নায় স্নানের কথা বলল যে মিশুর মনটাও উতলা হয়ে গেছে নৌকায় ভেসে চাঁদ দেখার জন্য। কিন্তু সেটা এখানে কিছুতেই সম্ভব না জেনেও ছেলেটা কেন যে বলতে গেল। এখন খুব ইচ্ছে করছে নদীতে ভেসে ভেসে চাঁদ দেখতে। মিশু কথাটা বলার পর মেঘালয় একটু ভেবে বলল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তিস্তা নদীতে ভেসে ভেসে জ্যোৎস্না দেখতে পারি। সেটা তোমার বাড়ির কাছেই হবে। আর আগামীকাল রাতে আমি ম্যানেজ করে ফেলতে পারবো। রংপুরে আমার একজন ভালো বন্ধু আছে। মিশু উৎফুল্ল হয়ে বলল, সেইটা সবচেয়ে ভালো হবে। আচ্ছা, কেমন লাগে নদীর বুকে শুয়ে চাঁদ দেখতে? মেঘালয় বলল, একবার ভাসলে এই লোভ সামলাতে পারবো না। শিরশির বাতাসে গা হিম হয়ে আসে। নৌকা বাতাসে দোলা খায়। পানির কলকল শব্দ কানে আসে। মাঝে মাঝে স্রোত খুব বেড়ে যায়। নিজেকে মনে হয় শরৎচন্দ্রের শ্রীকান্ত। চারিদিকে শুধু পানি আর পানি, আর মাথার উপরে বিশাল আকাশ। আকাশে ঝুলে আছে লক্ষ লক্ষ নক্ষত্র। একটা লোভনীয় চাঁদ। ইচ্ছে করে চাঁদটাকে ধরে গিলে খেয়ে ফেলে। মিশু উত্তেজনায় বাহু চেপে ধরল। মেঘালয়ের গায়ের পুরোটা ভর মেঘালয়ের গায়ের ওপর ছেড়ে দিয়ে মুগ্ধ হয়ে তাকালো রেল লাইনের দিকে। সামনের দুদিকে গাছের সারি আর চাঁদের আলোয় যতদূর দেখা যাচ্ছে লম্বা রেল লাইন। মেঘালয়ের কথা শুনে কল্পনার রাজ্যে হারিয়ে গেছে ও। মনে হচ্ছে সে নিজেই এখন নদীর মাঝখানে নৌকায় ভেসে চলেছে। কি থ্রিলিং! উফ! মেঘালয় বুঝতে পারছে মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। মিশু ডিপ্রেশন কাটিয়ে দেবার ভালো উপায় পেয়ে গেছে তাহলে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। মেয়েটার চঞ্চলতা ফিরিয়ে দিতে হবে ওকে। মাঝে মাঝে ওর চোখে মুখে যে খুশির রেখা ফুটে ওঠে আবারও মিলিয়ে যায়, সেটাকে দীর্ঘস্থায়ী করার ইচ্ছে জাগছে। মেয়েটাকে দেখলেই বোঝা যায় কত উচ্ছল এক কিশোরী। দুরন্ত পনা ছুঁয়ে আছে যার সবটা জুড়ে। একটা আঘাত কখনো এই উচ্ছলতাকে দমিয়ে দিতে পারে না। মেঘালয় নিজেও ভালো মতো হাঁটতে পারছে না। তবুও মিশুকে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে রেল লাইনের দিকে। জিজ্ঞেস করলো, তোমার সাথে ঠিক কী কী ঘটেছে বলবে আমায়? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন বলতে ইচ্ছে করছে না। বেশ, শীত করছে তোমার? না, খুব আনন্দ হচ্ছে। দুজন রেল লাইনে নেমে লাইন ধরে সোজা হাঁটতে লাগলো। মেঘালয় খুব সতর্ক হয়ে আছে, কারণ যে কোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে। বেশ কিছু দূর দুজনে নিঃশব্দে হাঁটলো। ফাঁকা রেল লাইন ধরে হাঁটছে দুজনে। মাথার উপরে শুল্ক পক্ষের চাঁদ। চাঁদের মায়াময় আলো ছড়িয়ে পড়েছে সবখানে। আলোয় ভিজে যাওয়া বোধ হয় একেই বলে। মিশু বলল, আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আপাতত পুলিশের হাতে ধরা খেতে যাচ্ছে। মানে, পুলিশ কেন ধরবে আমাদের? সবখানে গার্ড থাকার কথা এই এলাকাটায়, কিন্তু এখনো পুলিশ কেন ধরছে না সেটাই ভাবছে। পুলিশ ধরে কি করবে আমাদের? মেঘালয় হেসে বলল, পুলিশ ধরে আবার কি করে জানো না? আমাকে জামাই আদর আর তোমাকে বউ আদর করবে। আদর করে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেবে। মিশু শিউরে উঠে বলল, সে কি, আমাদের কোনো দোষ নেই, তবুও কেন ধরে নিয়ে যাবে? এই যে এভাবে পাগলের মতো মাঝরাতে রেল লাইনে হাঁটছে, এই ধরনের পাগলদেরকে ধরতে পুলিশের কোনো অভিযোগ লাগে না। বাংলাদেশের এটা অনেক বড় সুবিধা। পুলিশের হাতে ধরা খেতে চাইলে রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে পড়ো। মিশু মেঘালয়ের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। ও বলল, এরকম রহস্য করছেন কেন? আপনি কি রহস্য করতে ভালোবাসেন? রহস্য কখন করলাম? আপনার চাহনিটাই রহস্যজনক। এই যে এভাবে বলছেন আমাদের পুলিশ ধরবে, সেই জন্য আপনি রেল লাইনে হাঁটছেন, এগুলা কেমন কথাবার্তা? এগুলো পাগলামি।
পাগল এসবই বলে। আপনি নিশ্চয়ই পাগল নন। মেঘালয় হেসে বলল, আমরা জগতের সব মানুষই পাগল, কে একটু বেশি পাগল, কে একটু কম পাগল, কিন্তু প্রত্যেকেই সুস্থ থাকার ভান করি সবসময়। হ্যাঁ, তার মানে আমরা সবাই পাগল। সবাই কেন পাগল হব? জীবনের যে কোনো একটা মুহূর্তে এসে প্রত্যেকে পাগলের মতো কথা বলে কিংবা আচরণ করে, তাই বলে তো সবাই পাগল হয়ে যায় না। মিশুর মাথা ঘুরতে শুরু করেছে মেঘালয়ের কথা শুনে। ও বলল, একবার বলছেন সবাই পাগল, একবার বলছেন পাগল কেন হবে। আপনার কথা শুনে আমার মাথা ঘুরছে। এরকম কেন করছেন? মেঘালয় হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মজা করছিলাম, মাঝে মাঝে একটু রহস্য করতে ভাল লাগে। মিশু অবাক হয়ে বলল, সত্যি আপনি খুব অদ্ভুত, দারুণ রহস্য করতে জানেন। কথার প্যাচ এমনভাবে লাগিয়ে দেন যে মাথা এলোমেলো হয়ে যায় একেবারে। মেঘালয় আবারও হেসে উঠল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজনে প্ল্যাটফর্মে ফিরে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বেজে গেছে। ভোর হতে এখনো অনেক রাত বাকি। আঙ্কেল ফোন দিয়ে একজন ড্রাইভারের নাম্বার দিলেন। ওনার সাথে আলাপ করে ট্রাকের ব্যবস্থা হয়ে গেছে। ট্রাকটা ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছে। সেতুতে পৌঁছাতে আরও 40 মিনিটের মতো সময় লাগবে। টুকু সময় এখানেই বসে থাকতে হবে। বাবা ও চাচার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো মেঘালয়। মিশু বারবার তাকাচ্ছে মেঘালয়ের মুখের দিকে। চিন্তা করার সময় মেঘালয়ের কপালে শুকনো ভাঁজ পড়ে। সেটার দিকে মন দিয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। মেঘালয় কী ভাবছে সেটা অনুধাবন করার চেষ্টা করলো। একটা ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। মিশু জিজ্ঞেস করলো এই ট্রেনে উঠবে কি না। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, না। মিশু আর কিছু বলল না। এখন শরীরটা বেশ ফুরফুরে লাগছে, কিন্তু পায়ের চোটটা চিনচিন করছে ব্যথায়। মুখটা গোল করে চেয়ে রইল লাইনের দিকে। এখানে প্রায় সব সময়ই গাড়ি এসে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে 2টো গাড়ি চলে এলো। মেঘালয় জিজ্ঞেস করলো, এই মেয়ে, তোমার ভয় করছে না? কেন? কিসের ভয়? আমাকে, একজন পুরুষ মানুষকে এত রাতে কিসের ভয় পাওয়া যেতে পারে? যে মানুষটা ওরকমভাবে কারো সেবা করতে পারে তার উপর ভরসা করাই যায়। আমি তো তখন থেকে মজা করছি, একটু ভয় পাইয়ে দেবার জন্য। তবুও ভয় পাচ্ছ না? একটু তো ভয় পেয়েছিলামই। মনে হচ্ছিল আপনি একজন খারাপ লোক, কিন্তু খারাপ লোক হলেও এখন আপনি আমার ভরসা। আপনার সাথেই আমাকে যেতে হবে। খারাপ লোকটার সাথে যেতে হবে? মিশু বলল, হবে। আর আপনি খারাপ হলে 7 গুণ মাফ। হুমায়ুন আহমেদ স্যার যেমন বলতেন, রূপবতী মেয়ের সব দোষ আমি ক্ষমা করে দিতে পারি, তেমনি আমারও আপনাকে দেখে সেরকমই বলতে ইচ্ছে করছে। মেঘালয় হেসে ফেলল আবারও। চোখ কপালে তুলে বলল, আমি কি ভয়ঙ্কর রকমের রূপবান? মিশু বলল, একদমই বিপজ্জনক রকমের হ্যান্ডসাম। ছেলেদের কখনোই এত সুন্দর হতে নেই। খারাপ লোক হলেও এই গুণগুলোর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আপনার পার্সোনালিটি একদম ইউনিক। আপনাকে আমি খারাপ বলে পাপ হবে আমার। আমার পার্সোনালিটি ইউনিক? হ্যাঁ, সেটা সম্ভাবনা আছে। দেখো, আবার প্রেমে পড়ে যেও না যেন। একবার প্রেমে পড়েই তার ঘানি টানার শক্তি পাচ্ছি না, আবারও ওই ভুল। মানুষ জীবনে কতবার ভুল করে? অনেকবার, অনেকবার ভুল করে। মিশু খেপে গেল। মেঘালয় হেসে উঠল শব্দ করে। সত্যি এই লোকটাকে এখন খুব খারাপ লোক মনে হচ্ছে মিশুর, সেই সাথে দারুণ রহস্যজনকও। এত রহস্য করে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে লোকটা, যেন ডিটেকটিভ উপন্যাসের নায়ক। অদ্ভুত। মেঘালয় ফোনে কার সাথে যেন কথা বলল। একজনের কাছে ফোন নাম্বার নিয়ে আবারও আরেকজনকে কল করলো। ট্রাক নাম্বার, রোড ইত্যাদি ইত্যাদি কিসব বলল, কিছুই বুঝতে পারলো না মিশু। অবাক হয়ে জিজ্ঞেস করলো, এসব কি আলাপ করছেন আমাকে বলা যাবে? ব্যবসা করছে, ব্যবসা, ইয়াবা হিরোইনের ব্যবসা। আমার মাল কদ্দূর সে কথা শুনলাম। মিশুর মুখটা শুকিয়ে গেল ভয়েই। যদিও কথাটা মিথ্যে সেটা ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। অন্তত এই লোকটা কখনো ওসব ব্যবসা করতেই পারে না, সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কিন্তু এরকম মজা করার কারণ ভয় হয়তো। মেঘালয় ওর ভীতু মুখের দিকে তাকিয়ে হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, সিরিয়াসলি তুমি ভয় পেয়েছ? আমি তাহলে সার্থক। আপনি এত মজা কেন করছেন? তোমাকে ভয় দেখানোর জন্য। আপনি কি জানেন আপনি লোকটা খুব খারাপ? হ্যাঁ, জানি। আপনি কি জানেন আপনি লোকটা খুব সুইট? কি? মুচকি হাসল মিশু। আবারও কপালে ভাঁজ পড়ল মেঘালয়ের।
মনে মনে ভাবলো মেয়েটাকে আর ভয় দেখানো উচিত হবে না। অনেক মজা করা হলো, এবার থামানো দরকার। মেঘালয় মিশুর চোখের দিকে তাকিয়ে বলল, রাগ করছো কেন? আর পাগলি মেয়ে, আমি এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে, ভয় দেখানোর জন্য এমন করছিলাম। ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো তুমি। মিশু মেঘালয়ের কাছাকাছি সরে বসলো, বলল, ভয় দেখানোর জন্য এরকম করলে ভয় পাওয়াটা উচিত না। হুম, উচিত। ভয় তো পেয়েছ, এবার আবার স্বাভাবিক হও। এত ভয় পেতে হবে না। এটুকু বিশ্বাস রাখো যে যতক্ষণ আমার সাথে থাকবে ততক্ষণ তুমি নিরাপদ। আমি জানি সেটা। আপনি আর আপনার বন্ধুরা একদম আলাদা। যেখানে পিরিয়ডের ব্যাপারগুলো নিয়ে ছেলেরা হাসাহাসি করে, সেখানে আমি আপনাদের মতো মানুষ কখনো দেখিনি। মেঘালয় আর চোখে তাকালো মিশুর চোখের দিকে। ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলার পর মিশুকে বলল, একটু আগে জানতে চাইছিলে না কিসের ট্রাক? কিসের আলাপ করলাম? মিশু মাথা ঝাঁকিয়ে বলল। মেঘালয় ট্রাকের ব্যাপারটা খুলে বলল মিশুকে। মিশু অবাক হয়ে বলল, সত্যি এখন আমরা ট্রাকে জার্নি করব? হুম, অনেক থ্রিলিং না? হ্যাঁ, তা তো বটেই। আমি ভাবছি আপনার বাবাকে বলতেই উনি ব্যবস্থা করে দিলেন। আমার বাবা এমনই, আর চাচার এই লাইনে বিজনেস আছে আর পরিচিতি বেশি, সেজন্য সম্ভব হয়েছে। মিশুর বিস্ময়ের সীমা রইল না। আজকের রাতটাকে ওর স্বপ্নের মতো লাগছে। একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, তারপর মেঘালয় ও ওর বন্ধুদের সাথে দেখা হওয়া, ট্রেন থেকে লাফানো, রেল লাইনে হাঁটা, ট্রাক জার্নি, সবই কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। স্বপ্নেই সাধারণত এমন হয়। অবিশ্বাস্য লাগছে সব কিছু। কিন্তু নিজের পায়ের ব্যথার জন্য স্বপ্ন স্বপ্ন মনে হওয়াটা ভুল ভাবতে হচ্ছে। স্বপ্ন কখনো ব্যথা অনুভূত হয় না। মিশু বলল, আমার মনে হচ্ছে আমি আজকের রাতে কোনো বিদেশি উপন্যাসের নায়িকা হয়ে গেছি, আর আপনি হচ্ছেন নায়ক। হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে উঠে দাঁড়ালো। এখন মেইন রোডের দিকে যেতে হবে। মিশু থ মেরে বসেই চেয়ে রইল মেঘালয়ের হাসি হাসি মুখটার দিকে। বাবার প্রতি কৃতজ্ঞতা জন্মাচ্ছে মেঘালয়ের। বাবাকে যত রাতেই স্মরণ করা হোক না কেন, যে কোনো ইচ্ছে পূরণ করতে উনি তৎপর। অনেকদিন ট্রাকে জার্নি করা হয় না। মেঘালয় মিশুর হাত ধরে ওকে তুলল। মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ট্রাকের উপরে উঠে যেতে হবে। ঠান্ডা বাতাসে চুল উড়বে ভাবলেই গা শিউরে ওঠে। একদিকে মেঘালয়কে খুব বিশ্বাস করছে, আবার ভয়ও পাচ্ছে। ছেলেটাকে খুব ভালোও লাগছে, আবার রহস্যজনকও লাগছে। একই সাথে কয়েক ধরনের অনুভূতি কাজ করছে ওর। সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে বলল, জানেন, আমি কখনো ট্রাকে উঠিনি। ট্রাকের উপর উঠে অদ্ভুত চোখে চারিদিকে একবার তাকালো মিশু। হেডলাইটের আলোয় সব কিছু একদম অন্যরকম লাগছে। হাইওয়েতে দ্রুত গতিতে চলতে শুরু করেছে ট্রাকটা। আশেপাশে দুদিক থেকেই হুশ করে বাস ট্রাক চলে যাচ্ছে। কোনো কোনো গাড়ি আবার জোরে হর্ন বাজাচ্ছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে সুন্দর গাছের সারি। চাঁদের আলোয় সব কিছুই অন্যরকম রূপ ধারণ করেছে। এত সুখ লাগছে দেখতে যে মিশুর আনন্দে লাফালাফি করতে ইচ্ছে করছে। মিশুকে ধরে এনে পিছনের দিকে একটা বস্তার উপর বসিয়ে দিল মেঘালয়। ট্রাকের অর্ধেক পর্যন্ত বস্তা ভর্তি, আর বাকিটা ফাঁকা। ইচ্ছে হলে দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে, আবার বসেও যাওয়া যাচ্ছে। মিশুর গায়ে একটা চাদর ছিল, সেটাকে ভালো মতো গায়ে মুড়িয়ে নিয়েছে ও। তাই খুব একটা ঠান্ডা লাগছে না, যদিও শিরশিরে বাতাস এসে হাত পা ও কান শীতল করে দিয়ে যাচ্ছে। মেঘালয় বস্তার উপর শুয়ে পড়ল। চিত হয়ে শুয়ে আকাশ দেখতে লাগলো। মিশুও শুয়ে পড়ল মেঘালয়ের পাশেই। আকাশে শুল্কপক্ষের চাঁদ, লক্ষ লক্ষ নক্ষত্র। মনে হচ্ছে তারাগুলো মিটিমিটি হাসছে আর হাত নাড়ছে ওদের দিকে। মিশুও হাত নাড়তে লাগলো আর বলল, আমি শুয়ে শুয়ে আকাশ দেখছি, আর মনে হচ্ছে বাতাসে ভেসে চলেছি। এমন হাইওয়ে ধরে শুয়ে শুয়ে যাব আর আকাশ দেখব, এটা কখনো কল্পনাও করিনি। মেঘালয় বলল, মানুষ যা কল্পনা করে না সেটা করে তাদেরকে চমকে দিতে আমার দারুণ মজা লাগে। তাই তো মনে হচ্ছে। থ্যাঙ্কস এটার জন্য। আমার এত আনন্দ হচ্ছে, আমি আজীবন গল্প শোনাবো সবাইকে যে আমি শুয়ে থেকে আকাশ দেখতে দেখতে জার্নি করেছি, জ্যোৎস্না স্নান করেছি ট্রাকের ওপর শুয়ে। কি থ্রিলিং ব্যাপার! সত্যি ব্যাপারটা দারুণ থ্রিলিং। ট্রাকে শুয়ে জ্যোৎস্না স্নান, চাঁদের আলোয় শরীর মাখামাখি হয়ে যাচ্ছে। নক্ষত্রগুলো হাসছে, চাঁদটাও গল্প করতে চাইছে যেন। মনে হচ্ছে চাঁদের আলো গিলে খাওয়া যাবে।
মুগ্ধ হতে হতে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে মিশু। হিমুর গল্পে ও পড়েছিল একজন লোক হাঁ করে গপ গপ করে চাঁদের আলো খেয়ে ফেলে। মিশুরও সেভাবে খেতে ইচ্ছে করছে। ও হাত বাড়িয়ে হাতের মুঠোয় চাঁদের আলো ধরে হাঁ করে মুখে পুড়ে নিতে লাগলো, যেন আলো গিলে খাচ্ছে। গপাগপ এভাবে আলো ধরে খেতে লাগলো। মেঘালয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মিশুর দিকে চেয়ে রইল মুগ্ধ হয়ে। মেয়েটা জ্যোৎস্না খাচ্ছে, কি অদ্ভুত। মেঘালয় বলল, আমরা বন্ধুরা মিলে একবার সাজেকে ঘুরতে গিয়েছিলাম। রাত্রিবেলা যখন সবাই মিলে পাহাড়ের উপর শুয়ে আকাশ দেখছিলাম, মেঘ উড়ে এসে আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। কেবলই মনে হচ্ছিল আকাশে একটা ঢিল ছড়ে সমস্ত তারা টুপ করে ঝরে পড়বে আমাদের গায়ের উপর। মিশু উত্তেজিত হয়ে বলল, তাই আমার অনেক ইচ্ছে সাজেক যাওয়ার। আমি কখনো সাজেক যাইনি। তন্ময় বলেছিল আমাকে সাজেক, বান্দরবন, রাঙামাটি এরকম সব পাহাড়ি এলাকায় আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি কত প্ল্যান করতাম ওর সাথে, কিন্তু হুট করেই এমন হয়ে যাবে সব কিছু। আমি ভাবতেও পারিনি, এখনো বিশ্বাস করতে পারছি না। মিশু বসে পড়ল বস্তার উপর। ওর বুক ফেটে যাচ্ছে কষ্টে। গত রাতেই সারা রাত বাসে ছিল আর পুরোটা পথ তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। একদিনের ব্যবধানেই সমস্ত কিছু উলটপালট হয়ে গেছে। আর আজকে ও মেঘালয়ের সাথে ট্রাকে জার্নি করেছে। দুনিয়াটা বড্ড অদ্ভুত জায়গা। চোখের পলকে কত দ্রুত সব কিছু বদলে যায়। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা কি একটু দেবেন? আমি একটু ফোন করতাম। মেঘালয় নিঃশব্দে ফোনটা বের করে মিশুর হাতে দিল। মিশু ফোন নিয়ে তন্ময়ের নাম্বার তুলে ডায়াল করে কানে ধরতেই শুনতে পেল তন্ময়ের ঘুম জড়ানো গলা। এত সুন্দর ঘুম জড়ানো আবেগ মিশ্রিত কণ্ঠটা শুনে বুকটা আরেকবার মোচড় দিয়ে উঠল। মিশু কাঁপা কাঁপা গলায় বলল, আমি বলছি। অনেকক্ষণ আর কোনো কথা শোনা গেল না। কলটা কেটে গেল হুট করে। মিশুর বুকে যেন সমুদ্রের তীরে আশ্রে পড়া উত্তাল ঢেউয়ের মতন একটা চাপা বেদনা এসে আঘাত করল। ও আবারও কল দিল তন্ময়কে। তন্ময় রিসিভ করে বলল, তোমার সমস্যা কি? আমি তো ক্লিয়ার করে বলেই দিয়েছি, এই রিলেশন এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। এখন কি আমার পায়ে ধরতে চাচ্ছ তুমি? পায়ে ধরলেও আমি আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না। মিশুর কান্না এসে গেল। গলাটা ধরে এলো, তবুও কষ্ট করে বলল, তোমার কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছিল। তন্ময়ের রাগত স্বর শোনা গেল। শোনার ইচ্ছে হয়েছিল, এখন তো আর শোনা হলো না। এবার দয়া করে ফোনটা রাখো। আর এত রাতে কল দিয়েছো কেন? কোন আক্কেলে কল দিয়েছো? তোমার গান বুদ্ধি নেই? এভাবে এত রাতে কল দিয়ে ডিস্টার্ব করার কোনো মানে হয়? মাত্র ঘুমাইছিলাম আমি। তন্ময়ের রাগত স্বর শোনা গেল। তন্ময়ের রাগ আর এরকম কথাবার্তা শুনে মিশুর মরে যেতে ইচ্ছে করছে। গত রাতেও তো মিশু রংপুর থেকে ঢাকা আসার পথে সারা রাত তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। আর আজকেই সব কিছু বদলে গেল। ভেতর থেকে ঠেলে কান্না আসতে চাইছে মিশুর। চুপ করে রইল ও। আর বলার মতো কী বা থাকতে পারে। কলটা আবারও কেটে গেল। মিশুর ইচ্ছে করছে লাফ দিয়ে একটা গাড়ির চাকার নিচে চলে যেতে। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। তন্ময়কে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারছে না সে। অস্তিত্বের সাথে মিশে গেছে ছেলেটা। ওকে বাদ দিয়ে কীভাবে বাঁচা সম্ভব? মিশু মেঘালয়ের সামনে কাঁদতেও পারছে না। ফোনটা মেঘালয়ের হাতে দিয়ে উঠে এসে ট্রাকের পিছনের দিকে দাঁড়ালো। রাস্তায় অনেক বাস চলাচল করছে। হেডলাইটের আলোয় রাস্তা দেখতে দেখতে চোখ মুছল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে পড়ছে। গলাও ভিজে যাচ্ছে চোখের পানিতে। এরা যদি আজীবনের জন্য পাশে নাই থাকবে তাহলে জীবনে আসে কেন? একটা মেয়ের জীবনটা নিয়ে এভাবে খেলা করার কোনো মানে হয়? কার জন্য কাঁদছ? চমকে উঠল মিশু। মেঘালয় এসে দাঁড়ালো ওর পাশে। একদম কাজ ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। মিশু চোখ মুছে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, পারছি না সহ্য করতে। মেঘালয় বলল, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কি হবে? জীবন তো সবই মাত্র শুরু। সামান্য একটা ছেলের জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ যাবে। আমার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, মরে যেতে ইচ্ছে করছে। তন্ময়কে ছাড়া আমি ভাবতে পারি না কিছু। আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। মেঘালয় একটু এগিয়ে মিশুর মুখের কাছাকাছি এসে বলল, তবে তখন ওভাবে ছুটছিলে কেন? নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে ছুটছিলে কি কারণে বলো? তুমি তো বললে একটা লোক তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। পারলে কেন তার হাত থেকে? নিজেকে ছেড়ে দিতে সে তোমাকে মেরে ফেলতো, ভালোই হতো, তাই না? মিশু মেঘালয়ের চোখের দিকে তাকালো। কান্না থেমে গেল হঠাৎ করে। সত্যিই তো, কেন নিজেকে রক্ষা করার জন্য ওভাবে ছুটছিল ও? নিজেকে নিজেই প্রশ্ন করল।
মেঘালয় বলল, তুমি পালিয়েছো শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে অনেক বেশি ভালোবাসো। যাকে ভালোবাসতে তার চেয়ে বেশি ভালোবাসো তোমার নিজেকে। ঠিক সে কারণেই নিজের কোনো ক্ষতি করতে চাওনি, প্রাণপণে ছুটে পালিয়ে এসছ। তুমি তোমাকে প্রচণ্ড ভালোবাসো, বুঝেছো? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমি আমাকে ভালোবাসি। আমি চাইনি আমার অকাল মৃত্যু হোক। তাহলে এখন কেন বলছো মরে যেতে ইচ্ছা করছে? লজ্জা করো না এটা বলতে? মরতে চাইলে বলো, আমি একটা বাসের সামনে তোমাকে তুলে ছুঁড়ে ফেলে দেবো। ব্যাস, বাস তোমাকে বেশি চলে যাবে। রাজি? মিশু উত্তেজিত হয়ে উঠল। না, এখন একদমই মরতে ইচ্ছে করছে না। কেন মরবে সে? এত সুন্দর জীবনটাকে এত সহজে শেষ করার কোনো মানে হয় না। নিজেকে কষ্ট দিতে পারবে না, ও কিছুতেই পারবে না। মেঘালয় বলল, মানুষ কখনো অন্য কারোর জন্য আত্মহত্যা করে না। মানুষ আত্মহত্যা করে নিজের জন্য। কারণ নিজের অপমান সহ্য করতে পারে না কেউ। তাহলে নিজেকে মেরে ফেলতে চায় কেন? ওরকম নির্বুদ্ধিতার কোনো মানে হয়? মিশু কোনো জবাব দিল না। শরীরটা কাঁপছে ওর। মেঘালয়ের গলায় তেজ বেড়েছে। রাগী রাগী গলার কথাগুলো শুনতে শুনতে ভেতরটা কেঁপে যাচ্ছে। নতুনভাবে নিজেকে বুঝতে শিখছে যেন। মেঘালয় একদম মিশুর সামনাসামনি এসে দাঁড়ালো। মিশু ট্রাকের পেছনে হেলান দিয়ে মেঘালয়ের চোখে চোখ রেখে তাকালো। মেঘালয় 2 হাত মিশুর দুদিকে দিয়ে এক হাতের বন্ধনে বেঁধে ফেলে বলল, একটা কথা তোমাকে বলি, কার ভালোবাসা পেতে চাও তুমি? যার ভালোবাসা পেতে চাও তার ভালোবাসা পাওয়ার কতটুকু যোগ্যতা আছে তোমার, এটা ভেবে তবেই ভালোবাসার সম্পর্কে এগোনো উচিত। যদি তোমার যোগ্যতা তার চেয়ে কম থাকে, তাহলে তার জন্য না কেঁদে নিজেকে অনেক বেশি যোগ্য করে তুলে তারপর তার ভালোবাসা চাইবে। কারণ তুমি অযোগ্য হলে সে কেন তোমাকে ভালোবাসবে? সে অবশ্যই নিজের যোগ্যতার সমান কাউকেই চাইবে। আর যদি তোমার যোগ্যতা তার চেয়ে বেশি থাকে, তাকে হারানোর জন্য কেন এইভাবে কাঁদবে? সেই কাঁদবে তোমার মতো একটা রত্নকে হারানোর জন্য। কখনো অন্যর কাছে নিজেকে এতটা সস্তা করে তুলো না যতটা সস্তা হলে সুইসাইড করার ইচ্ছে জায়গা। প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা, বুঝছো? মিশুর মগজ যেন ঝালাই হয়ে যাচ্ছে। মাথার ভেতর বিদ্যুৎ খেলে যাচ্ছে। প্রবল বাতাসে ওর চুল উড়ে মেঘালয়ের মুখের উপর গিয়ে পড়ছে। তবুও মেঘালয় চুল সরাচ্ছে না। সামনাসামনি দাঁড়িয়ে 2 হাতে মিশুকে আটকে ফেলে চোখে চোখ রেখে কথাগুলো বলেই চলেছে। আবারও বলল, তুমি তোমার যোগ্যতা আর সীমাবদ্ধতার সম্পর্কে জানো, তাহলে কেন অন্যের জন্য নিজেকে শেষ করে দেবে? তোমার ভেতরের আলোয় নিজেকে রাঙাও, সমাজকে রাঙাও, পৃথিবীকে রাঙাও। এই দেশে ভালো দেশপ্রেমিকের বড়ই অভাব। দেশের জন্য কিছু করো। এই সমাজকে একটু উন্নত না করে মরার কথা ভাবতে লজ্জা লাগে না? তুমি কি মানুষ? মিশুর কান্না পাচ্ছে। এভাবে অপমানিত কখনো হয়নিও, কিন্তু এই অপমানজনক কথাগুলো মধুর মতো কানে বাজছে। এত সুন্দর করে কখনোই কেউ বলেনি তো। এত সুন্দর করে কাউকে ভাবতেও দেখেনি মিশু। মেঘালয় বলল, তোমার বাপ মা আর এই দেশ তোমার কাছে অনেক কিছু আশা করে। বাপ মা বলতে পারে, কিন্তু দেশের তো মুখ নেই, তাই বলতে পারে না। প্রকৃতি চায় তাকে তুমি আঁকলে রাখো, পৃথিবী চায় তাকে তুমি সুন্দর রাখো, কিন্তু পৃথিবীতে সেটা বলতে পারে না, কারণ পৃথিবীর কথা বলার শক্তি নেই। পৃথিবীর কাজ হচ্ছে নিজ কক্ষপথে ঘোরা। যদি পৃথিবীর কথা বলার শক্তি থাকতো, তবে সে কাঁদতে কাঁদতে বলতো, এই সমাজটাকে এতটা নোংরা করে দিও না, একটু সুন্দর করে যাও। মিশু মুগ্ধ হয়ে গেল এবার। ইস, এতটা সুন্দর করে কেউ কথা বলতে পারে? মুগ্ধতার চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। বিস্ময়ে চোখের পলকও পড়ছে না। মেঘালয় বলল, সমাজের জন্য কি করেছ? দেশের জন্য কি করেছ? পৃথিবীর জন্য কি করেছ? বাবা মায়ের জন্য 2 টাকা ইনকাম করে তার হাতে দিলে তারা খুশি হয়, কিন্তু এই দেশে তোমার জন্ম, এই পৃথিবী, এই প্রকৃতি নিজ হাতে তোমাকে আগলে রেখেছে। তার জন্য কি করেছো তুমি? আছে কোনো জবাব? যে তোমাকে আগলে রেখেছে তার জন্য কোনো মায়া হয় না? মিশু একটা ঢোক গিলে বলল। হ্যাঁ হয়। মেঘালয় তেজি গলায় বলল, তাহলে এখানে কেন মরতে চাচ্ছ? কোন বালের জন্য? মরার আগে অন্তত এই সমাজ আর দেশের জন্য একটু কিছু অবদান রেখে তারপর মরবে। আগে একটু অবদান রাখো, তারপর না আত্মহত্যা করো। আমি নিজে তোমার মরার ব্যবস্থা করে দিব। মিশু হেসে বলল, যখন সমাজের জন্য কিছু করতে পারবো, তখন তো আমার সম্মান অনেক বেড়ে যাবে। তখন ইচ্ছে হবে 1000 বছর বাঁচি, আর তো মরতে ইচ্ছে হবে না। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, এটাই পয়েন্ট। নিজেকে সম্মানিত করো, নিজের জায়গাটাকে উন্নত করো, বাবা মার সম্মান বাড়াও, তারপর দেখো জীবন কত সুন্দর। সবার ভালোবাসা অর্জন করতে পারলেও
ওই একটা বয়ফ্রেন্ডের ভালোবাসা জাস্ট কচু পাতার পানি মনে হবে, বুঝেছ? মিশু জোরে জোরে শ্বাস নিতে নিতে মেঘালয়ের হাত শক্ত করে চেপে ধরল। মগজে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এত সুন্দর করে কেউ কখনো অনুপ্রাণিত করেনি ওকে। মেঘালয়ের প্রতি আরও কয়েক গুণ সম্মান বেড়ে গেল ওর। এত সুন্দর করে যদি সবাই ভাবতো, সত্যিই পৃথিবীটা বদলে যেত। আর সবাই কি করবে জানি না, কিন্তু এই দেশের প্রতি আমি আমার দায়িত্বটুকু অবশ্যই পালন করে যাব। এই সমাজটাকে একটু সুন্দর করে তারপর মরবো, তার আগে নয়। কথাগুলো মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল মিশু। মেঘালয় আরেকটু এগিয়ে এসে মিশুর মুখের একদম কাছে চলে এলো। মেঘের গরম নিঃশ্বাস মিশুর নাকের উপর পড়ছে। চোখ মেলে তাকাতে পারছে না মেয়েটা। মেঘালয় বলল। রাগ করলে? মিশু ঝটপট উত্তর দিল। না না, আমার খুব ভালো লাগছে এখন। আর মনে হচ্ছে আমি কি পরিমাণ বোকার মতো কথা বলেছি। মেঘালয় হেসে আরেকটু এগিয়ে এসে বলল। পৃথিবীটা অনেক বড়, নিজের জগৎটা কত ছোট করে রেখো না, নিজেকে কতটা সস্তা বানাইও না, নিজের চিন্তা ভাবনার পরিধি বাড়াও, নিজের পৃথিবীটাকে বিশাল করে তোলো, জীবনকে উপভোগ করতে শেখো। মিশু উত্তেজনায় কাঁপছে। কত সুন্দর জীবন দর্শন মেঘালয়ের। সত্যিই নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে ইচ্ছে করছে ওর। আসলেই জীবনটা অনেক বেশি সুন্দর। এই যে কত সুন্দর জ্যোৎস্না, চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো, রাস্তার দুধারে গাছের সারি, কত সুন্দর সব কিছু। চুল উড়ছে, মনটাও উড়তে চাইছে। উড়ে ভেসে যেতে ইচ্ছে করছে। মনের পাখা গজিয়েছে নাকি? মিশুর বড্ড সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয় একটা নতুন জীবনের স্পর্শ দিল যেন। সব কিছু সুন্দর লাগছে, সব কিছুকে রঙিন লাগছে। জীবনকে উপভোগ করতে জানলে জীবন সুন্দর। হেডলাইটের আলোয় হাইওয়ে দেখতে ভালো লাগছে। মুখের সামনে একটা ভালো মানুষের মুখ ও মুগ্ধ চোখ দেখতে ভালো লাগছে। বাতাসে ভেসে যেতেও ভালো লাগছে। উফ, কি সুখ সুখ লাগছে। মেঘালয় সরে যেতেই মিশু গিয়ে বস্তার উপর শুয়ে পড়ল। শুয়ে শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে লাগলো। ট্রাকের দুলুনির সাথে সাথে চাঁদটাও দুলছে সেরকম মনে হচ্ছে। শিরশিরে বাতাসে হিম হয়ে যাচ্ছে শরীর। মেঘালয় নিজের গায়ের কোটটা খুলে মিশুর দিকে এগিয়ে দিল। মিশু অবাক হয়ে বলল। থ্যাঙ্কস, কিন্তু এটার দরকার নেই। আমার সেরকম শীত করছে না। শীত না করলেও কোটটা পরে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। হুম, লাগবে না, আমার গায়ে চাদর আছে। মেঘালয় বলল। এই পাতলা চাদরে শীত কমবে না ম্যাম, আপনি কোটটা পরুন আর চাদরটা মাথার উপর বেঁধে ফেলুন। কানে বাতাস লাগাবেন না, ঠান্ডা লেগে গেলে আগামীকাল রাতে আর নদীতে ভেসে জ্যোৎস্না বিলাস করতে পারবেন না, বুঝছেন? মিশু মুচকি হেসে জবাব দিল। বুঝেছি, আপনার শীত লাগবে না। আমার শীত ছুঁয়ে যাওয়ার অভ্যাস আছে। কথাটা বলে মেঘালয় গা থেকে কোটটা খুলে দিল মিশুকে। মিশু কোটটা পরে মাথার উপর চাদর ঢেকে দিল। কেবলই মনে হতে লাগলো একটা অন্যরকম স্পর্শের সন্ধান পেয়েছে সে। মেঘালয়ের কোটটা গায়ে জড়ানোর পর তার উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে শরীরে। মিষ্টি সুগন্ধ এই কোটটায়। মিশু বারবার ঘ্রাণ নিতে লাগলো সেটার। মেঘালয় বস্তার উপর 2 পা তুলে বসলো, বলল। বাসায় কথা বলবে না? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করব না। বাসায় জানে আমি বান্ধবীর বাসায় আছি। বান্ধবীর বাসা থেকে ঢাকায় এসেছিলাম। বাড়ি গেলে ওরা ভাববে বান্ধবীর বাড়ি থেকেই ফিরলাম। বাহ, কি ট্যালেন্ট! মেয়েদের এই একটা স্বভাব, সবসময় বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় বান্ধবীর বাড়ির নাম করে যায়। মিশু হেসে ফেলল কথাটা শুনে, বলল। আমি কখনো মিথ্যে বলিনি আম্মু আব্বুকে। এবারই প্রথম তন্ময়ের জন্য মিথ্যা বলে বাসা থেকে বের হতে হয়েছে। ঢাকা যাব বললে কখনোই যেতে দিত না আমাকে। সেটা তো বুঝেছে। এই ট্র্যাকটা হচ্ছে তোমার বান্ধবীর বাড়ি আর আমি হচ্ছি তোমার বান্ধবী। মিশু হো হো করে হেসে উঠল। মেঘালয় বেশ মজার কথা বলতে জানে। লোকটা সব কিছুতেই সেরা। এমন একজন মানুষ দেখলে ইচ্ছে করে, কি যে ইচ্ছে করে সেটা বুঝতে পারছে না, কিন্তু কিছু একটা ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। মেঘালয় জিজ্ঞেস করলো। কেমন লাগছে এই বান্ধবীর বাড়িটাকে? অসাধারণ, অন্যরকম একটা বাড়ি আমার বান্ধবীর। এই যে বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে পারছি, সেটা কি কম কথা? তবে সবচেয়ে ইউনিক হচ্ছে আমার বান্ধবীটা। মেঘালয় শব্দ করে হেসে উঠল। মিশু তাকালো ওর দিকে। হেডলাইটের হলুদ আলোয় একটা হলুদাভ আভা চলে এসেছে ওনার চেহারায়। ফর্সা গাল হলুদাভ হয়ে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। চুলগুলো উড়ছে বাতাসে, চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এটা রূপকথার রাজ্যের কোনো রাজকুমার নয় তো?
মিশুকে অবাক করে দিয়ে মেঘালয় গান গাইতে আরম্ভ করলো। যখন নিঝুম রাতের সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ছিজির অঘুম, আমি চাঁদের হলে তো আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে যেগুলো সারা নিশে এতটা ভালোবাসে, এতটা ভালোবাসে। মিশু মোটামুটি ধরনের মুগ্ধ হলো গান শুনে। মধ্যরাতের জ্যোৎস্নায় ভিজতে ভিজতে এই গানটা শুনতে বেশ লাগলো। আরও শুনতে ইচ্ছে করছে, কিন্তু লোকটা কি যেন ভেবে রাস্তার দিকে চেয়ে আছে। গান গাইছে গুনগুন করে। মিশু বলল, একটু জোরে গাইতে পারেন না? আমার ভালো লাগছে শুনতে। মেঘালয় আবারও গাইতে আরম্ভ করলো। রাত আমার শুরুটা আনাচে কানাচে ঘোরে, খুঁজে চলে ঘুমের গান, জ্যোৎস্না চাদরে ঘুমের ভান। ঘুম আসে না দু চোখে, জোনাকিরা চায় ডেকে, ওদের হাসির শব্দে আমার চোখ লুকানোর অভিমান। গল্প দাও রাত্রি তুমি, কিছু গল্প দাও। ঘুমাজ মৃত্যু নাও, সকাল নতুন জন্ম দাও। বন্ধু হও রাত্রি তুমি, আমার বন্ধু হও। চোখের পাতায় আঙুল ছোঁয়াও, জন্মর আগে জন্ম হও। রাত আমার শরীরে। মিশু মুগ্ধ হয়ে চেয়ে আছে মেঘালয় নামক মানুষটার মুখের দিকে। খুব সুন্দর করে গান গাইছেন উনি। ওনার ঠোঁটের কাঁপুনি দেখে আরও তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু এরকম নির্লজ্জভাবে তো আর তাকিয়ে থাকা যায় না। মিশু খেয়াল করে দেখলো মেঘালয় একটু একটু কাঁপছে। শীত করছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ওনাকে বললে তো চাদর বা কোট কোনোটাই নিতে রাজি হবেন না। মিশু কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল, তারপর বলল, চাদরটা নিয়ে গায়ে দিবেন প্লিজ। না না, তোমার ঠান্ডা লাগবে। লাগবে না, এই একটা কোটটাই যথেষ্ট। আপনি চাদরটা নেবেন, নিন না। মেঘালয় কিছুতেই নেবে না চাদর। একটা মেয়ের কাছ থেকে শীতের পোশাক চেয়ে নেওয়ার মাঝে কোনো সার্থকতা আছে নাকি? লজ্জা করবে ভীষণ। যতক্ষণ ঠান্ডা সহ্য করা যায় করবে, তারপরে যদি অবস্থা বেগতিক হয় তখন ভেবে দেখা যাবে। মেঘালয় বলল, পিছনে কয়েকটা খালি বস্তা রাখা আছে, ঠান্ডা লাগলে বস্তা গায়ে দিব। বস্তা গায়ে দিবেন? কি ভয়ঙ্কর সুন্দর লাগবে আপনাকে। বস্তা গায়ে দিলে ভয়ঙ্কর সুন্দর লাগবে? তুমি মেয়েটা ভারী দুষ্ট আছো। মিশু হেসে উঠল আবারও। ট্রাকটা যতই শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে শীত তত বেড়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসেও যাওয়া যেত, কিন্তু ওখানে বসলে কোনো থ্রিলই নেওয়া যেত না। জ্যোৎস্না উপভোগ করার জন্যই ট্রাকের উপরে ওঠা। ভোরের দিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় এখন বেশ শীত লাগছে। কুয়াশাও যেমন পড়েছে, বাতাসের জোরও সেরকম। কতক্ষণ কুলানো যায়? মেঘালয়ের ঠান্ডা লেগে গেলে ব্যাপারটা কেমন হবে? কিন্তু লোকটা তো কিছুতেই চাদর নিচ্ছে না। কি উপায় এখন? একটু ভেবেচিন্তে মিশু বলল, একটা কথা বলি। বলো। মিশু আমতা আমতা করে লাজুক স্বরে বলল, আমার চাদরের ভেতর আসতে পারেন? আপনার কি সমস্যা হবে? মেঘালয় চমকালো। কখনো কোনো মেয়ের সাথে এক চাদরে শরীর মুড়িয়ে বসে থাকা হয়নি। মায়ের কোলে মাথা রেখে অনেক ঘুমিয়েছে, কিন্তু একটা চাদরে একটা মেয়ের সাথে বসে থাকা ভাবলেই কেমন শিহরণ জাগে। বুকের ভেতরটা টিপ টিপ করে ওঠে, হার্টের বিট বেড়ে যেতে থাকে। মিশু বলল, একটা চাদর গায়ে মুড়িয়ে দুজনে বসে থাকলে দুজনেরই ঠান্ডা কম লাগবে। আপনার আপত্তি না থাকলে এটা করতে পারেন, আর নয়তো চাদরটা নিন। মেঘালয় চুপ মেরে রইল। চাদর কিছুতেই নেবে না, এটা ওকে দিয়ে কখনো হবে না। আর একই চাদরে বসে থাকাটাও সংকোচজনক ব্যাপার। মেঘালয় যখন নিশ্চুপ হয়ে ভাবছে, মিশু কাছে এসে মেঘালয়ের শরীরের সাথে লেগে গেল একেবারে। তারপর চাদরটা দুজনের গায়ের উপর মুড়িয়ে দিল। বাকরুদ্ধ হয়ে গেল মেঘালয়। কুয়াশা পড়ছে টুপটুপ করে। একটা চাদরে দুজনে গুটিসুটি মেরে বসে থাকা, উত্তেজিত হয়ে পড়ছে সে। একদিকে বাতাসে হিম হয়ে আসছে শরীরটা, চাদরটা ফেলে দিতেও পারছে না। মিশু এক হাতে শক্ত করে চাদর চেপে ধরে রেখেছে, গায়ে মুড়িয়ে নিয়েছে ভালো মতো। মেঘালয় কি বলবে বুঝতে না পেরে বলল, শাহজাদপুর চলে এসেছে, সকাল হতে হতে রংপুর পৌঁছে যাব। ভালোই হবে। রাতে নদীতে ভেসে জ্যোৎস্নার দেখার পর পরের দিন সকালে আমি বাসায় চলে যাব। বেশ, তবে আর কখনো বাবা মাকে মিথ্যে বলে কোথাও যেও না। একটা বিপদ ঘটে গেলে ওনারা কোথায় তোমাকে খুঁজতো বলো? আর কখনো যাব না, যাওয়ার প্রয়োজনও পড়বে না। ঠান্ডা বাতাসে মিশু মেঘালয়ের আরও কাছে সরে এলো। মেঘালয়ের উষ্ণ শরীরের সাথে বাহু লেগে আরামবোধ হচ্ছে। মেঘালয় একটু নড়াচড়াও করছে না। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়েছে সে। সংকোচ লাগছে, লজ্জাও লাগছে। নিশ্চুপ হয়ে ঠাই বসে রইল। গাড়ি একবার জোরে ব্রেক কষতেই মিশু পিছনে বস্তার উপর ধপ করে পড়ে গেল।
একই চাদরে থাকায় আর চাদরের মাথাটা মিশুর হাতের মুঠোয় থাকার দরুন মেঘালয়ও পিছনে মিশুর গায়ের উপর এসে পড়ল। মিশু চোখ মেলে ওর মুখের সামনে মেঘালয়ের মুখটা দেখতে পেয়ে কেঁপে উঠল একবার, তারপর চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে ওর। মেঘালয় এরকম পরিস্থিতিতে পড়ে অপ্রস্তুত বোধ করছে ভীষণ। মিশু চাদর দুজনের গায়ে পেঁচিয়ে চাদরের মাথাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে রেখেছে। কাজেই চাইলেও মেঘালয় উঠতে পারছে না। কীরকম সংকোচজনক একটা ব্যাপার। ট্রাক দুলছে, মেঘালয়ের বুকের নিচে চাপা পড়ে গেছে মিশু। প্রশস্ত শরীরের নিচে চাপা পড়ে পুচকে মেয়েটার না দম বন্ধ হয়ে যায় আবার। মেঘালয় হাত দিয়ে চাদরটা ছাড়ানোর চেষ্টা করলো। মিশু চোখ মেলে তাকালো এবার। মুখের ওপর মেঘালয়ের গরম নিঃশ্বাস পড়ছে। চোখ মিলতেই হলুদাভ চেহারাটা দেখে আরেকবার কেঁপে উঠল। এতটা হ্যান্ডসামও কেউ হয়? মাথা খারাপ করা হ্যান্ডসাম ছেলেটা কী পরিমাণ স্মার্ট, দেখলে হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। প্রশস্ত কপালের উপর সিল্কি চুলগুলো উঠছে, ইচ্ছে করছে। মিশু মুখটা কাচুমাচু করে ফেলল। গোল হয়ে ওয়ের মতো হয়ে গেল মুখটা। মেঘালয়ের শরীরের গন্ধটা দারুণ, স্বর্গীয় একটা সুবাস মিশে আছে শরীরে। ওনাকে দেখলে যে কোনো মেয়ে একবার তাকাবে। মেয়েদেরকে পাগল করার মতো সবগুলো গুণ ওনার আছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে এসবই ভাবছে মিশু। মেঘালয় বলল, চাদরটা ছাড়ো। মিশু লজ্জা পেয়ে চোখ বুঝে ফেলল। হাতের বাঁধন আলগা করে দিয়ে ছেড়ে দিল চাদরটা। মেঘালয় টানাটানি করে চাদর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো, তবুও পারল না। দুটো প্যাঁচ দিয়ে গায়ে মুড়িয়ে নিয়েছে। একটা দিক মিশুর গায়ের নিচে, টানাটানি করেও কোনো লাভ হচ্ছে না। মিশু চোখ বন্ধ করেই আছে। মেঘালয় ওর মুখের দিকে তাকালো। কয়েক মুহূর্ত পর চোখ মেলল মিশু। এবার আবিষ্কার করলো মেঘালয়ের তীক্ষ্ণ মায়াবী দৃষ্টি। বিপজ্জনক রকমের চোখ দুটো চেয়ে আছে ওর দিকে। চোকাচুকি হয়ে গেল খুব কাছ থেকে। বুকের ভেতর জোরে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। হার্ট আবার যেন ফেটে না যায়। সিনেমায় সাধারণত এমন হয়, নায়ক নায়িকা এরকমভাবে একে অপরের দিকে হাঁ করে চেয়ে থাকে। তারপর দুজনেই মুচকি হেসে সরি বলে, মন দেওয়া নেওয়া হয়, তারপর প্রণয়, তারপর ছবি, শেষ। এখানে তো তেমন হবে না কখনো। ওটা সিনেমা বলেই সম্ভব হয়, বাস্তবে কখনো এমন হয় না। ফিক করে হেসে ফেলল মিশু। মেঘালয় থতমত খেয়ে বলল, হাসছো যে? ব্যাপারটা সিনেম্যাটিক। মেঘালয় হা হা করে হাসি শুরু করে দিল। মিশু আস্তে করে ওঠার চেষ্টা করলে মেঘালয় এক হাতে ওকে ধরে টেনে তুলে সোজা হয়ে বসল। মিশুর মাথাটা এসে ঠেকলো মেঘালয়ের বুকের সাথে। একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, মিশুর এত ভালো লাগছে কেন? সায়ানকে সবাই শান পাপড়ি বলে ডাকে, শিয়ানা মাল বলেও ডাকা হয়। এই নামের উৎপত্তির পেছনে সবচেয়ে বড় অবদান যে মেয়েটির, সে হচ্ছে অবনী। এখন সবাই মিলে সেই অবনীর বিয়েতেই যাচ্ছে। বন্ধুরা যখন এসব নিয়ে হাসাহাসি করছিল, সায়ান তখন মনে মনে ভাবছে মেঘালয় ও মিশুর কথা। সেই যে ওরা চলে গেল, আর আসার নামগন্ধই নেই। মেঘালয় কখনো কোনো মেয়েকে এতটা পাত্তা দিয়েছে বলে সায়ানের মনে পড়ছে না। ও ঝাঁপ দিয়ে সিট থেকে নেমে পড়ল। কেবিন থেকে বেরিয়ে এসে কল দিল মেঘালয়ের নাম্বারে। মেঘালয় রিসিভ করতেই সায়ান বলল, গরিবের বাহুবলী ভাই, কই আপনি? ট্র্যাকের উপরে আছে। রাজকন্যাকে কি আপনার ট্রাক মনে হচ্ছে ভাই? অশ্লীল কথাবার্তা কবে বাদ দিবি শনপাপড়ি? তুইটা বাচ্চার বাপ হলে তুই কই আসিস মেঘুশালা? বললাম তো ট্র্যাকের উপর। রেলগাড়িতে ট্রাক কই পেলি তুই? গাড়িটাকে কি তোর ট্রাক মনে হচ্ছে? মেঘালয় হাসতে হাসতে বলল, ইয়ার কি না দোস্ত, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে? ফোনে এত কিছু বলা সম্ভব না, কালকে শুনিস। মেঘালয় কল কেটে দিলে সায়ান বাথরুমের দিকে চলে গেল। বাথরুমে ঢুকে দরজা লাগাতে যাবে এমন সময় দেখলো সেখানে একটি মেয়ে। মেয়েটি ভয়েই চিৎকার দিতে যাবে এমন সময় সায়ান এক হাতে ওর মুখ চেপে ধরল। চোখ পিটপিট করে ভয়েই কাঁপছে মেয়েটি। সায়ান হাত ছেড়ে দিয়ে বলল, চেঁচাবেন না প্লিজ, নয়তো আমাকে গণধোলাই দেবে পাবলিক। আপনি এখানে কেন? বলা নেই কওয়া নেই সোজা বাথরুমে ঢুকে গেলেন একেবারে। হুস, এটা কি আমার শ্বশুরের বেডরুম যে বলে কয়ে ঢুকতে হবে? মেয়েটি রেগে বলল, আপনার বোঝা উচিত ছিল ভেতরে কেউ আছে। এরকম হুট করে ঢুকে পড়লেন কেন? আপনি কোন আক্কেলে দরজা খোলা রেখে বাথরুমে ঢুকে পড়েছেন? মেয়েটি আরও রেগে বলল, আমার আক্কেল নিয়ে কথা বলার আগে নিজের আক্কেল চেক করেন। এই দেখেন, দরজা লাগালেও খুলে যায় আপনা আপনি। আমি তো সেটা জানতাম না। সায়ান হেসে বলল,
এটা আপনার বোঝা উচিত ছিল। তারপর টয়লেটে বসে এক হাতে দরজা টেনে ধরে কাজ সারতেন। মেয়েটি ভয়ঙ্কর রেগে বলল, ছি, কি বাজে কথা বলেন আপনি। সত্য কথা শুনতে বাজেই মনে হবে। আমি কিন্তু চিৎকার করে লোকজন জড়ো করতে পারি, তখন বিপদে পড়বেন আপনি। সায়ান বলল, বাহ, লোকজন ডেকে কি বলবেন শুনি? আমি আপনাকে জোর করে বাথরুমে নিয়ে এসেছি, আসার সময় চেঁচালেন না, আবার বাথরুমে ঢুকে চেঁচাবেন? পাবলিক দেখলেই বুঝবে আমি কত ইনোসেন্ট একটা ছেলে। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, ইনোসেন্ট মাই ফুড। বিলেন মার্কার চেহারা দেখলেই বোঝা যায়। সরে দাঁড়ান, আমি বের হব। সায়ান একটু সরে দাঁড়ালো। মেয়েটি জামা ঠিক করে বের হতে যাচ্ছিল, এমন সময় সায়ান বলল। ছি, কি গন্ধ আপনার শরীরে। মেয়েটি অগ্নি দৃষ্টিতে তাকালো সায়ানের দিকে। সায়ান ফিক করে হেসে বলল। সরি। মেয়েটির আগে ফুসতে ফুসতে বের হয়ে এলো বাথরুম থেকে। সায়ান হেসে ফেলল। কাউকে জব্দ করতে ওর দারুণ মজা লাগে। মেয়েটিকে জব্দ করে ভালো মজা পাওয়া যাবে। ও বের হয়ে মেয়েটির পিছু পিছু যেতে লাগলো। মেয়েটি সোজা গিয়ে একটা কেবিনে ঢুকে পড়ল। সেটা দেখে ভেতরটা ছ্যাদ করে উঠল মেঘালয়ে। কেবিনের ভেতর গিয়ে তো আর জব্দ করা যাবে না। বড্ড ইচ্ছে করছিল মেয়েটাকে জব্দ করতে, সেটা আর হলো না। হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এমন সময় কেবিনের দরজা খুলে বের হয়ে হলো। দেখলো মেয়েটি কেবিনের দরজা খুলে বের হয়ে এলো, হাতে একটা বড় ব্যাগ। ব্যাগটা ট্রেনে নিয়ে যেতেই পারছে না সে। সায়ান এগিয়ে গিয়ে বলল, হেল্প লাগবে? গায়ে পরে কথা বলতে আসবেন না। কখন গায়ের উপর বললাম? মাত্রই তো পরিচয়, এত তাড়াতাড়ি ওসব কি আর করা যায়? বলেই চোখ টিক মারলো। মেয়েটা রেগে বলল, চরম খারাপ লোক তো আপনি। আপনার মতন বাজে লোক এই জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। যত সব, সরে দাঁড়ান। আরে, একটু হেল্প করতে চাইছি। নো নিড। বেশি ডিস্টার্ব করলে পুলিশকে ইনফর্ম করব। শিওর? বাংলাদেশ পুলিশ আমার বাপের মতো। মেয়েটা আর কিছু বলল না। রাগে দাঁত কিরমির করতে করতে ব্যাগটা টানতে টানতে এগোতে লাগলো। সায়ান এগিয়ে এসে আবারও দুষ্টুমি করে বলল, মেয়েরা আমার জন্য পাগল। আমার চেহারা দেখলেই তারা ফিদা হয়ে যায়। বেল যেমন ন্যাড়া মাথা দেখলেই টুপ করে পড়তে চায়, তেমনি মেয়েরাও আমাকে দেখলে কাছে না এসে পারে না। তার উপর আমি ক্লোজ আপ টুথপেস্ট ইউজ করি। মেয়েটি বলল, এত লুচ্ছে কেন আপনি? পাওয়ার, আমার হর্স পাওয়ার আছে, বুঝলেন? বাংলাদেশ পুলিশ আমার বাপের মতন। আপনি কতটা বেয়াদব আপনি জানেন? দেখতে তো একবারে ভদ্রলোকের মতন, কিন্তু ভেতরে ভেতরে চরম ইতর টাইপের। সায়ান হেসে বলল, নিজেও স্বীকার করছেন আমি দেখতে একেবারে জেন্টালম্যান। আর ভেতরটা কীভাবে দেখলেন আপনি? এক গাদা জামা কাপড় পরেছি, তারপরও ভেতর দেখতে পাচ্ছেন? আপনার চোখের পাওয়ার এত বেশি? মেয়েটি এক হাতে সায়ানের কলার টেনে ধরে বলল, ইতরামির একটা লিমিট থাকে। ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? এমন সময় একটা লোক এসে বলল, কি হচ্ছে এখানে? মেয়েটি কিছু বলার আগেই সায়ান বলল, আমার স্ত্রী রেগে গেলে আগুন হয়ে যায়, তখন ফায়ার সার্ভিসও ওকে শীতল করতে পারে না। মেয়েটি মুখ খুলতে যাবে, তখন সায়ান ওর মুখ চেপে ধরে বলল, বাবু প্লিজ, মুখ খারাপ করো না। লোকটি মুখ বাঁকা করে চলে গেলে সায়ান হাতটা ছেড়ে দিল। মেয়েটা রেগে বলল, ইউ বিডি পুলিশের ছেলে। রাবিশ, জানতো এখান থেকে। বিরক্ত লাগছে আমার। সায়ান একটু এগিয়ে এসে কি যেন ভেবে আবারও পিছিয়ে এলো, বলল, আমরা বাংলা সিনেমার মতো রোমান্টিক কাজ কাম সেরে ফেললাম না? হোয়াট? রোমান্টিক কাজকর্ম মানে? এই যে খুনসুটি হয় হয়, সিনেমায় এমন হয়। আমি শাকিব খান আর আপনি বুবলি। মেয়েটি এবার এমনভাবে তাকালো যে সায়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। এক ছুটে নিজের কেবিনের ভেতর চলে গেল। গিয়ে এই দরজা লাগিয়ে দিয়ে হো হো করে হেসে উঠল। সবাই জিজ্ঞেস করলো এভাবে হাসার কারণ কি। সায়ান পুরো ব্যাপারটা খুলে বলতেই সবাই হেসে উঠল। হাসি থামতেই চাইছিল না। সে মুহূর্তে দরজায় কে যেন নক করলো। পূর্ব উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে কার সাথে যেন কথা বলল পূর্ব। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। পূর্ব সরে যেতেই একটা মেয়ের মাথা দেখা গেল। মেয়েটি বলল, আমার ব্যাগটা কি আপনাদের কেবিনে রাখতে পারি? আসলে আমি না আজকে সিট পাইনি, সেই জন্য ব্যাগটা কারো কেবিনে সেফলি
রাখতে চাচ্ছিলাম। সবাই উৎসুক চোখে তাকালো। সায়ানের মুখে মিটিমিটি হাসি, কারণ এই মেয়েটিকে একটু আগে জব্দ করে এসেছে সে। সবাই আন্দাজ করে নিল এটিই সেই মেয়ে। এটুকু বুঝতে কারো অসুবিধা হলো না। মনি বলল, আপনি নিজেও আমাদের সাথে যেতে পারেন আপু, আমরা পুরো কেবিনটাই বুক করে নিয়েছি, যদি আপনার আপত্তি না থাকে। মেয়েটি একবার চোখ বুলিয়ে নিল মনি, রোদ ও দুপুরের প্রতি, তারপর ভেতরে প্রবেশ করলো। সে এখনো সায়ানকে দেখতে পায়নি। পূর্ব ব্যাগটা ভেতরে টেনে নিতে সাহায্য করলো। মেয়েটি সিটে বসে সামনের দিকে তাকাতেই সায়ানের সাথে চোখাচোখি হয়ে গেল। মেঘালয় বলল, পৃথিবীতে অনেক রকমের ছেলে আছে জানো। মিশু মাথা নেড়ে না বলল। মেঘালয় বলল, তুমি খুব সরল একটা মেয়ে, সেজন্য এত বড় ধোঁকা গেছ। আশা করি এরপর থেকে আর এরকম ভুল কখনোই করবে না। সব কিছুর আগে নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো, বুঝেছ? মিশু মাথা দোলালো, তারপর বলল, আমি তন্ময়কে অনেক বিশ্বাস করতাম, ওর কোনো কথাই কখনো অবিশ্বাস্য ছিল না। সে আমাকে সবসময় সাপোর্ট দিত। সাপোর্ট দিলে ছেলেটা ভালো হয়ে যায় না। আর যেহেতু তোমাদের প্রেমটা ভার্চুয়াল, চোখ বন্ধ করে বিশ্বাস করার প্রশ্নই আসে না। মিশু নীরবে শুনে গেল কথাগুলি। মেঘালয়ের কণ্ঠস্বর আর উচ্চারিত প্রত্যেকটা বাক্যই ওকে মুগ্ধ করে দিচ্ছে। মানুষটা সত্যি অনেক ভালো একজন মানুষ, এমনকি ওর বন্ধুগুলো সবাই একদম আলাদা। মিশু জিজ্ঞেস করলো, আপনারা বিয়েবাড়িতে কতদিন থাকবেন? সপ্তাহখানেক তো থাকবই। আমাদের বাসায় আসবেন অবশ্যই। যারা আমার এতটা উপকার করেছে তাদেরকে অবশ্যই বাসায় নিয়ে যেতে ইচ্ছে করছে। সেটা দেখা যাক। তোমাদের এলাকায় একবার গিয়েছিলাম আমি, সেবার কি হয়েছিল জানো? মিশু চাদরের ভেতরেই একটু নড়ে চড়ে বসলো, তারপর জানতে চাইলো কি হয়েছিল। মেঘালয় বলতে আরম্ভ করলো, সেবার বেড়াতে গিয়ে একটা বাচ্চা মেয়ে আমার প্রেমে পড়ে গিয়েছিল। মিশু ফিক করে হেসে বলল, তারপর? মেয়েটা ক্লাস 9-এ পড়তো। সে কি পাগলামি যে করতো, ওর পাগলামির সীমা দেখে মেয়েটির বাবা নিজে আমাকে প্রস্তাব দিয়েছিল বিয়ে করার জন্য। হেসে ফেলল মিশু। অতটুকু বাচ্চা মেয়েকে তো আর বিয়ে করা সম্ভব নয়। মেঘালয়ের দিকে তাকিয়ে দেখলো সে গভীরভাবে কি যেন ভাবছে। জিজ্ঞেস করলো, কি ভাবছেন? চমকে উঠল মেঘালয়। তারপর কথাগুলো মনে করে মিশুকে খুলে বলতে লাগলো। সময়টা ছিল গ্রীষ্মকাল, কাঠফাটা রোদ চারিদিকে, তার উপর রংপুর জেলা খরার জন্য বিখ্যাত। এই খরায় মেজাজও খড়খড়ে হয়ে উঠেছে। মেঘ সায়ানো পূর্ব বেড়াতে এসেছে এক আন্টির বাসায়। বাসা থেকে বের হয়ে বাইরে ঘোরাঘুরি করতে করতে একটা গাছের নিচে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ গাছের উপর থেকে টুপ করে কি যেন পড়ল মাথার উপর। মেঘালয় মাথায় হাত দিয়ে দেখলো গরম গরম একটা বস্তু। হাতটা সামনে নিয়ে দেখে পাখির গু। মেজাজ এমনিতেই খড়খড়ে হয়ে আছে, এখন আরও রাগ হচ্ছে। মেঘ রেগে বলল, পাখি কি এই গরমে হাগার জায়গা পায় না? কথাটা বলা শেষ হতেই একটা উচ্ছল কিশোরীর প্রাণোচ্ছল হাসির শব্দ কানে আসলো। হাসির শব্দে সবাই ফিরে তাকালো মেয়েটির দিকে। মেয়েটি খিলখিল করে হেসে যেতেই লাগলো। সে হাসির শব্দ ঝুনঝুনির মতো বাজতে থাকলো সবার কানে। মেঘালয় সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে, তখন প্রচণ্ড রাগ ছিল ওর। রেগে বলল, এই পুচকে মেয়ে, হাসো কেন? মেয়েটি আরও জোরে জোরে হেসে উঠল। তারপর ওদের তিনজনকে অবাক করে দিয়ে কাছে এসে নিজের ওড়না দিয়ে মেঘালয়ের মাথা থেকে পাখির পায়খানা পরিষ্কার করে দিয়েছিল। সেই হয়েছিল শুরু। এরপর থেকে মেঘালয়ের পিছনে আঠার মতো লেগে থাকতো মেয়েটি। মেঘ যেখানে যেত সেখানেই ছুটে চলে যেত। এমনকি মায়ের কাছে জোর করে পিঠা বানিয়ে নিয়ে মেঘালয়ের জন্য নিয়ে যেত। এতটাই পাগল ছিল সে। পাগলামি সহ্য করতে করতে দিন কয়েক পরে মেঘালয় ঢাকায় ফিরে এলো। মেয়েটি তখন মেঘের জন্য হাত কেটে পাগলামি শুরু করেছিল। বাধ্য হয়েই মেয়েটির বাবা বিয়ের প্রস্তাব দিয়েছিল মেঘালয়ের বাসায়। কথাগুলো শুনে হো হো করে হেসে উঠল মিশু। হাসি থামার পর বলল, কি পাগল ছিল মেয়েটা! আপনি বিয়ে করেননি কেন? পাগল? তখন আমার মাত্র ইন্টারমিডিয়েট শেষ হয়েছে, পুরো জীবনটাই সামনে পড়ে আছে। আর তাছাড়া রিলেশন চালানোর মতো ইচ্ছে ছিল না, কারণ মেয়েটি অনেক ছোট ছিল। মিশু হেসে বলল, তাতে কি, ক্লাস 9-এর মেয়ে হলেও কি হবে? ভালোবাসায় তো পিএইচডি সেরে ফেলেছে। ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে আবেগ। ভালোবাসা তো আবেগ দিয়েই তৈরি হয়, তাই না? না, ভালোবাসা আবেগের বাইরেও অনেক কিছুই থাকে। ওই পাগলিকে তখন মাথায় তুললে আজকে এই জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। মিশু আর কিছু বলল না। এখনো ওর হাসি পাচ্ছে। মেঘালয়
মেঘালয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আমার ভালোবাসাটাকে আপনি কি বলবেন? আমি তন্ময়ের জন্য সব কিছু ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলাম। মেঘালয় মুচকে হেসে বলল। এটা বোকামি। অবাক হয়ে মেঘালয়ের দিকে তাকিয়ে রইল মিশু। লোকটার কথাগুলো একটু নিষ্ঠুর ধাঁচের হলেও এটাই সত্য, কঠিন সত্য। আচ্ছা, গাইয়া হওয়াটা কি কোনো বড় খুঁত? প্রশ্ন শুনে চমকালো মেঘালয়। মিশু উন্মুখ হয়ে মেঘালয়ের দিকে চেয়ে আছে আর করুণ গলায় প্রশ্ন করছে ওকে। মেঘালয় ভ্রু কুচকালে মিশু আবারও বলল। একটা মেয়ে গ্রামে জন্মেছে, সেটা কি কখনো অপরাধ হতে পারে? সাধারণভাবেই গ্রামে জন্মানো মেয়েরা একটু কম স্টাইলিশ হয়ে থাকে, শহরের মেয়েরা তুলনামূলক বেশি স্টাইলিশ। এর জন্য কোনো মেয়েকে কেন অপমানিত হতে হবে? মেয়েটির কি নিজের জন্মের পেছনে কোনো হাত ছিল? মেঘালয় একটু মাথা ঝাঁকিয়ে জবাব দিল। ঠিক কি হয়েছিল বলো তো? কীরকম অপমান? মিশু বলতে শুরু করলো। তন্ময়ের সাথে পরিচয়টা হয়েছিল ফেসবুকেই। এরপর ধীরে ধীরে সম্পর্কের দিকে গড়াতে থাকে। এক সময় সম্পর্ক হয়েও যায়। ফোনে সবসময় কথা চলতো আর সারাক্ষণ চ্যাটিং হতো। মিশু ধীরে ধীরে দুর্বল হতে থাকে তন্ময়ের প্রতি। তন্ময় ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছে। টাকাওয়ালা বাপের একমাত্র ছেলে হওয়ায় যার চলার ধরনটাই ছিল অন্যরকম। মিশুকে বারবার দেখা করার জন্য চাপ দিলেও মিশু দেখা করতে রাজি হতো না। দূরত্বের ব্যবধান আর গ্রামে বড় হওয়ায় মিশুর মাঝে ভয়টা কাজ করতো বেশি। তবুও প্রেমের টানে বাবা মাকে মিথ্যা বলে ঢাকায় ছুটে এসেছিল তন্ময়টাকে। কিন্তু দেখা হওয়ার পর এত বড় একটা ধাক্কা খেতে হবে সেটা কল্পনাও করতে পারেনি সে। প্রথম দেখেই মুখটা বিকৃত করে চোখ কপালে তুলে ফেলেছিল তন্ময়। আংশিক ভ্রুকুচকে যখন মিশুর দিকে তাকালো, মিশু খেয়াল করে দেখল তন্ময়ের চোখে মুখে মুগ্ধতার পরিবর্তে বৃতৃষ্ণা। তখনই ভয়ে বুকটা কেঁপে উঠছিল মিশুর, কিন্তু মুখে কোনো প্রশ্ন করতে পারেনি। সারাদিন একসাথে ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে তন্ময় মিশুকে বাস স্ট্যান্ডে নিয়ে এসে বাসে তুলে দিয়ে বলেছিল, সাবধানে যেও, এটাই হয়তো আমাদের শেষ দেখা। মিশু অবাক হয়ে কারণ জানতে চাইলে তন্ময় কিছু বলেনি, কিন্তু বাসে গিয়ে ফোন দিয়ে বলেছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমার ইগো আছে, পার্সোনালি আছে। তোমার মতো একেবারে খ্যাত টাইপের মেয়ের সাথে রিলেশন রাখা আমার পক্ষে পসিবল না। আকাশ থেকে পড়েছিল মিশু। সারাদিন ভদ্র প্রেমিকের মতো আচরণ করে এখন এ কেমন আচরণ? ও বারবার তন্ময়কে কল দিতেই থাকে, কিন্তু তন্ময় বলে, তোমাকে স্পষ্ট করেই বলে দিয়েছি, তুমি আমার জন্য পারফেক্ট না। হুদাই কল দিয়ে ডিস্টার্ব করো না তো। আমার পাশে তোমার মতো খ্যাতমার্কা মেয়ে নিয়ে দাঁড়ানো সম্ভব না। কথাটা বলেই কল কেটে দেয়। মিশু দ্বিতীয়বার কল দিয়ে দেখলো নাম্বার ব্ল্যাক লিস্টে রাখা হয়েছে। রাগে ক্ষোভে দুঃখে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছিল ও। বাসের লোকজন হাঁ করে তাকিয়েছিল ওর দিকে। মিশু কোনো উপায় না পেয়ে নেমে পড়ে বাস থেকে। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠল মিশু। মেঘালয় অবাক হয়েও শুনছিল ওর কথা। একই চাদরে থাকায় একজন আরেকজনের শরীরের উষ্ণ স্পর্শ অনুভব করছে। মেঘালয় জিজ্ঞেস করলো। তারপর কি হলো? মিশু চোখ মুছে বলল, এরপর আমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছিল বলে বোঝাতে পারবো না। আমি বাস থেকে নেমে সোজা তন্ময়ের বাসায় চলে যাই। ওর বাসার অ্যাড্রেস আগে থেকেই জানতাম। যখন ওর বাসায় পৌঁছাই তখন রাত নেমেছে। গিয়ে জানতে পারি তন্ময় বাসায় নেই। সেটা ব্যাচেলর বাসা, তা আমার জানা ছিল না। আমি খুঁটির মতো দাঁড়িয়েছিলাম ওর বাসার নিচে। তন্ময়ের একজন বন্ধু এসে আমাকে বলল তন্ময় রুমেই আছে, তোমাকে যেতে বলল। এভাবে আমাকে বলে রুমে নিয়ে গিয়ে ঢুকরে কেঁদে উঠল মিশু। বাচ্চা মেয়েটার ভয়াবহ বিপদের কথা টের পেয়ে ভেতরটা কেমন যেন করে উঠছে মেঘালয়ের। জিজ্ঞেস করলো। রুমে নিয়ে গিয়ে? মিশু বলল, একজন লোকের রুমে ঢুকিয়ে দেয় আমাকে। আমার এখনও খুব ভয় হচ্ছে জানেন। ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাব। মিশুর অসহায় অবস্থার কথা শুনে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘালয় মিশুর হাতটা শক্ত করে ধরে বলল, আর কেঁদো না, শক্ত হও, আমার কথা শোনো, আশা করি কান্না পাবে না। মিশু চোখ দুটো মুছে বলল, আপনাকে আমার ফেরেশতা মনে হয়েছিল। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আপনি মানুষ। আমার মনে হচ্ছে আপনি একজন ফেরেশতা। এত ভালো কোনো মানুষ হয়? মেঘালয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চোখ বন্ধ করে কোনো পুরুষকে বিশ্বাস করবে না, সে চেয়ে হোক না কেন। সবসময় শুধুমাত্র নিজেকে আর নিজেকে বিশ্বাস করবা। তোমার বাইরে আর কাউকে এতটা বিশ্বাস করো না, যতটা করলে সে সুযোগ নেবে। মিশু আর্দ্র কণ্ঠে বলল,
আমার কষ্টটা কোথায় জানেন? আমি গ্রামের মেয়ে, আমি খ্যাত, আমি বোকা, আমার স্ট্যাটাস নেই, এসব জেনেও সে আমাকে ভালোবেসেছে। আজকে কেন এরকম করলো? আর যদি আমাকে ভালো নাই লাগবে তাহলে প্রথম দেখেই কথাটা বলে বাসায় পাঠিয়ে দিত। সে আমাকে নিয়ে সারাদিন ঘুরেছে আর চুপ করে গেল মিশু। মেঘালয় ব্যাপারটা বুঝতে পেরে বলল, বুঝেছি, আর বলতে হবে না। কোনো মেয়েকে কাছে পেলে তন্ময়ের মতো ছেলেদের হুঁশ থাকার কথা না। এটা নিয়ে মন খারাপ না করে এর যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এর জবাব তো আমি দেবই। আপনি আমাকে একটু বলবেন কি করলে ওকে ভুলে যেতে পারবো সহজে? মেঘালয় মাথাটা ঝাঁকালো। চাঁদের আলোয় ওর মুখটা দেখে প্রশান্তিতে ছেয়ে গেল মিশুর ভেতরটা। মেঘালয় বলল, এখন কিছু বললেও তোমার মগজে ঢুকবে না। ধীরে ধীরে কিছু টার্ম দেব, সেসব কমপ্লিট করতে হবে। পারবে? কিসের টার্ম? বলতে পারো তোমার একটা ভালো ক্যারিয়ারের ভিত্তি। নিজেকে বদলানো ব্যতীত কারো উন্নতির উপায় নেই। আর যাদের মাঝে পরিবর্তনের ইচ্ছা থাকে তাদের দ্বারাই সম্ভব জগতের সমস্ত সাফল্য। মাথায় ঢুকলো? মিশু উত্তেজিত হয়ে বলল, আপনি খুব সুন্দর করে কথা বলতে পারেন। আচ্ছা, আপনি কি করেন? সেটা আস্তে আস্তে জানতে পারবে। তবে তোমার চেয়ে বয়সে বড় বড় মেয়েরা আমার স্টুডেন্টস। সে কি? আর আমি তো নিতান্তই বাচ্চাদের মতো আচরণ করছি আপনার সাথে। সরি। মেঘালয় হেসে বলল, পাগলি, এটা তোমার স্বকীয়তা। জোর করে নিজেকে বদলাবে না, শুধু ব্যক্তিত্বকে মজবুত করবে। আমার নাম্বারটা রেখো, ফোনে সব বলে দেব। মিশুর মনটা ভালো হতে শুরু করেছে এখন। আর আগের মতো কষ্ট হচ্ছে না। মেঘালয়ের কথায় উত্তেজনা বেড়ে যাচ্ছে ওর। সত্যি যদি এমন হয় তাহলে খুব ভালো হয়। তন্ময়কে একটা মোক্ষম জবাব দিতে হবে তো। এর জন্য এখন থেকেই মানসিক প্রস্তুতি দরকার। মিশু বলল, আপনি তাহলে আমার স্যার? না থাক, আমাকে স্যার বলতে হবে না। ভাইয়া ডাকবো? মেঘালয় একটু থমকে বলল, সেটা ডাকতে পারো, কিন্তু স্যার আর ভাইয়ের শুনতে শুনতে আমি ক্লান্ত। নতুন কিছু ট্রাই করা যায় না? মিশু হেসে বলল, মিস্টার গুরুজি বলে ডাকবো? মেঘালয়ের হাসির দিকে তাকিয়ে মনের সমস্ত মেঘ কেটে যেতে আরম্ভ করেছে। আর কোনো মন খারাপ লাগছে না। মিশু কাছ থেকে মেঘালয়ের দিকে চেয়ে থেকে আপন মনেই বলল, স্যার, আমাকে মানুষ বানাবেন? আমার বড্ড মানুষ হওয়ার ইচ্ছা। মেঘালয় হেসে বলল, বানাবো। তুমি আমাকে স্যার বলো না তো, আমাকে নিজের বন্ধু মনে করবা। কি এত বড় মানুষটা বুঝি আমার মতো বাচ্চাদের বন্ধু হতে পারে? তোমার বাবা মা কি তোমার বন্ধুদের মতন নয়? এটা ঠিক। আচ্ছা, এখন থেকে আপনি আমার গুরু বন্ধু। আবারও শব্দ করে হেসে উঠল মেঘালয়। সায়ানের শয়তানি হাসি দেখে মুখ কুচকে মেয়েটি অন্যদিকে তাকালো। সায়ান তখনও মিটিমিটি হাসছিল। টুকটাক কথা বলার পর জানা গেল মেয়েটিও অবনীর বিয়েতেই যাচ্ছে। সে অবনীর খালাতো বোন, ঢাকায় থেকে পড়াশোনা করে। বিয়ে বাড়িতে যাওয়ার জন্যই বেরিয়েছে, কিন্তু ভুল করে সকালে ট্রেনের সময়টাকে রাতের ট্রেন ভেবে রাত্রিবেলা স্টেশনে আসে। এসে দেখলো তার ট্রেন সকালে চলে গেছে। বাধ্য হয়েই রাতের ট্রেনে টিকিট করতে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো আসন পায়নি। তাই কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনা শুনে সবার আগে সায়ান বলল, বান্ধবীর খালাতো বোন মানে আমাদেরও খালাতো বোন। এতগুলো খালাতো বোন থাকতে দুশ্চিন্তা করতে হবে বোন? এতগুলো খালাতো ভাই থাকতে দুশ্চিন্তা করতে হবে না বোন? তো খালাতো বোনের চোখে মুখে এত রাগ কেন? মেয়েটিও কম না, সে ঝটপট জবাব দিল, খালাত্তো ভাইদের পিছনে যদি একটা করে লেজ থাকে তাহলে রাগ না হয়ে উপায় আছে? সে কি আমার পিছনে লেজ গজিয়েছে? আমি তো জানতাম না। এনিওয়ে, তুমি লেজ কিভাবে দেখলে? কারো প্যান্টের পিছনে ছেঁড়া নাকি? সবাই হেসে ফেলল ওর ফাজলামের ধরন শুনে। মেয়েটিও না হেসে পারল না। সায়ান আর ওর বন্ধুদের সবার সাথে গল্প করতে করতে রাগগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন আর আগের মতো সায়ানকে খারাপ মনে হচ্ছে না। তবুও অন্যরকম একটা খুনসুটিময় ঝগড়া লেগেই থাকলো ওদের মধ্যে। ট্রাক থেকে নেমে রেস্টুরেন্টে এসে ঢুকলো মেঘালয় ও মিশু। মিশুর শরীরের অবস্থা ভালো নয়। মেঘালয় ওকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে সব কিছুর ব্যাপারে। হাত ধরে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, গ্লাসে পানি ঢেলে দেওয়া, বের হওয়ার পর হাত ধরে অটোতে তোলা, সব কিছুতেই সহযোগিতা করলো। মিশু যখন ওকে গুরুজি বলে ডাকে তখনই ফিক করে হেসে ফেলে মেঘালয়। মেঘালয় রংপুরে পৌঁছে মিশুকে নিয়ে সোজা কাউনিয়ার এক বন্ধুর বাসায় চলে এলো। বাড়িতে ছেলেটা একাই থাকে।
লাঞ্চের পর মিশু ও মেঘালয়কে বাসায় রেখে ডিউটিতে চলে গেল সে। মেঘালয় বলল, এখন শুয়ে লম্বা একটা ঘুম দাও, রাতেতে জ্যোৎস্না বিল এসে যাব। আমার কিছুতেই ঘুম আসছে না। না ঘুমালে শরীর খারাপ করবে। তুমি রুমে ঘুমাও, আমি পাশের রুমে ঘুমাচ্ছি। ভয় পেও না, কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে ডেকো। মেঘালয় দরজাটা টেনে দিয়ে বেরিয়ে এলো রুম থেকে। কিছুক্ষণ শুয়ে থেকেও মিশুর ঘুম এলো না। অচেনা জায়গায় এলে একদমই ঘুম হয় না ওর। তাছাড়া ভোরের দিকে ট্রাকে বস্তার উপরে শুয়েই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠলে দেখে মেঘালয়ের কোলের উপর মাথা রেখে ঘুমোচ্ছে, অথচ ছেলেটা একটুও নড়াচড়া না করে স্তব্ধ হয়ে বসে আছে মিশুর মাথাটা কোলের উপর নিয়ে। মিশুর গায়ে চাদর টেনে দিয়ে নিজে থ মেরে বসেছিল। কথাগুলো ভাবতে ভাবতে আরও উত্তেজনা কাজ করছে ভেতরে। কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে এলো বিছানা ছেড়ে। পাশের রুমের দরজায় নক করে দেখলো দরজা খোলা। ভেতরে ঢুকে বিছানার কাছে এগিয়ে গেল মিশু। মেঘালয় ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। মিশু বিছানার কাছে এসে বলল, ঘুমাচ্ছেন? একবার কথাটা বলতেই মেঘালয় চমকে উঠে পাশ ফিরল। মিশু অবাক হয়ে জিজ্ঞেস করল, ঘুমাননি? মেঘালয় বিছানার উপর উঠে বসতে বসতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম, তোমার ডাকে ঘুম ভাঙলো। আমার ঘুম অনেক হালকা। তাই বলে একবার ডাকতেই ঘুম ভাঙলো? আচ্ছা, আপনি ঘুমান। কিছু বলবে? আমার না একদমই ঘুম আসছিল না, সেজন্যই। তাহলে বসো, গল্প করি। আপনার বোধহয় ঘুম পেয়েছে, অযথা ডিস্টার্ব করব? মেঘালয় মুচকি হেসে বলল, ঘুম পালিয়েছে। তুমি কি বাসায় যেতে চাও এখনই? না, কালকে সকালে বাসায় যাব। আজকের প্ল্যানটা কিছুতেই যেন বাদ না যায়। সব কিছু রেডি হয়ে গেছে। আমার ফ্রেন্ডকে বলেছি ও নৌকার ব্যবস্থা করে রাখবে। আমরা বিকেলে বের হব, তুমি চাইলে এতক্ষণ ঘুমোতে পারো। আচ্ছা, তাহলে ঘুমাই গিয়ে। মিশু দরজার দিকে গিয়ে আবারও পিছন ফিরে তাকালো। মেঘালয় জিজ্ঞেস করলো, কিছু বলবে? মিশু আমতা আমতা করে বলল। না মানে, আমার একটা জিনিস লাগতো। মেঘালয় উৎসুক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো, কি দরকার? মিশু লজ্জায় বলতে পারলো না কিছু। মাথা নামিয়ে নিল লজ্জা পেয়ে। মেঘালয় কোনো রকম সংকোচ না করেই বলল, ন্যাপকিন আনতে হবে। মিশুর মুখটা লজ্জায় গাঢ় নীল হয়ে উঠল। মাথাটা নিচু করে মাটির সাথে মিশে যাওয়ার মতো ইচ্ছে হলো ওর। অন্যদিকে মেঘালয়ের নিঃসংকোচ প্রশ্ন শুনে অবাকও লাগছে। গলার স্বর যথাসম্ভব নিচু করেই বলল, মেঘালয় আর কিছু না বলে বিছানা ছেড়ে নেমে এলো। দরজার কাছে গিয়ে বলল, দরজা লক করে শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। মেঘালয় বেরিয়ে গেলে মিশু দরজা লাগাতে গিয়ে অনেকক্ষণ থমকে চেয়ে রইল মেঘের পথের দিকে। একটা মানুষ অনেক সময় ফেরেস্তার মতন পাশে এসে দাঁড়ায়। তখন ইচ্ছে মানুষটার জন্য যদি কিছু করতে পারতাম। অনেক করলেও বোধহয় কিছু ঋণ কখনো শোধ হবার নয়। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল মিশু। মেঘালয়ের ডাকে ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল গড়িয়ে এসেছে। ও চোখ কষলে জিজ্ঞেস করলো, কখন এসেছেন? 10 মিনিট পরেই। তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। এখন আমরা বের হব, উঠে ফ্রেশ হয়ে নাও। মিশু আরও দুবার চোখ কষলে আড়মোড়া ভাঙার চেষ্টা করলো। ওর চোখে মুখে এখনো ঘুম লেগে আছে। ঘুম থেকে ওঠার পর কাউকে এতটা মায়াবী লাগে সেটা প্রথম খেয়াল করলো মেঘালয়। মিশু বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। বাথরুমে ঢুকতে যাবে এমন সময় মেঘালয় পিছন দিক থেকে ডাক দিয়ে একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মিশু ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল দরজায় হেলান দিয়ে। দু চোখ বেয়ে অঝোর ধারায় জল আসছে। ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। মনটাকে কিছুতেই শান্ত করতে পারছে না। কিন্তু এই কান্না যে কিসে সেটা জানে না ও। তবুও পাগলের মতো কাঁদতেই থাকলো। রাত নেমেছে। কুয়াশার আবরণে ধোঁয়াটে দেখাচ্ছে সব কিছু। নদীর জালে ভেসে চলেছে ছোট্ট ডিঙ্গি নৌকা। যেদিকে চোখ যাচ্ছে শুধু ধু ধু করছে জল। জল থেকে ধোঁয়া উঠছে। শীতের রাতের মোহময় পরিবেশের সারোহে যুক্ত হয়েছে চাঁদের অপূর্ব আলো। মেঘালয় ও মিশু ভেসে চলেছে নদীর বুকে। নৌকার উপর দুজন দুদিকে শুয়ে আছে। মাথার উপর পূর্ণিমার চাঁদ। চাঁদের আলো কুয়াশার চাদর ভেদ করে সরাসরি গায়ের উপর এসে পড়েছে। সুখে মরে যেতে ইচ্ছে করছে মিশুর। ও আনন্দের চোটে কথাই বলতে পারছে না। হাঁপাতে হাঁপাতে বলল,